তাহলে এবার শুরু করা যাক, রাইট? 13 দিন জয়েন করেছে আমি। তো শুরু করব না অপেক্ষা করব? আপনাদের অপিনিয়ন জানতে চাই। হ্যাঁ, শুরু করেন স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমরা লাস্ট ক্লাসে মনে হয় যে আলোচনা করেছিলাম তার প্রেক্ষিতে ইনপুটস ট্যাক্সের মধ্যে প্রথম যে জিনিসটা আসে আমদানি পর্যায়ে, হ্যাঁ, আমদানি পর্যায় থেকে সাপ্লাই গ্রহণ, সরবরাহ গ্রহণ এবং লোকাল পর্যায়ে। তাহলে আমদানি পর্যায় থেকে যখন আমরা একটা প্রোডাক্ট বা ম্যাটেরিয়াল যখন বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে থেকে বাংলাদেশের ভৌগোলিক সীমার অভ্যন্তরে নিয়ে আসি, তখন কাস্টমস কে আমাদের অতিক্রম করতে হয়, বাংলাদেশ কাস্টমস কে। কাস্টমস এটা একটা কাস্টম আইন, যে বলবৎ আইন রয়েছে, সে অনুযায়ী পণ্যটা ডিক্লারেশন করতে হয়, তার অ্যাসেসমেন্ট হয়। তো অ্যাসেসমেন্ট হওয়ার পর ফাইনালি সেই পণ্যটা রিলিজের একটা অর্ডার হয়। ঠিক আছে, অ্যাসেসমেন্টের পর ডিউটি ট্যাক্স প্রদান করার পরে। তো এখন যেই একটা ফর্মের মাধ্যমে সেই পণ্যটার ডিটেলস যাচাই করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে একটা বিল অফ এন্ট্রি। ওকে, আর এই বিল অফ এন্ট্রি সম্পর্কে আজকে আমরা পরিচিত হব। তাহলে আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, একটু স্যার রেসপন্স দেখতে করবেন দেখতে পাচ্ছি। পারলে। ওকে, ফাইন। এটা একটু ঝাপসা, আরেকটা বিল অফ এন্ট্রি সেটা মনে হয় একটু ক্লিয়ার আছে। এটা মনে হয় একটু বেশি ক্লিয়ার, তাই না? হুম। আচ্ছা, তো বিল অফ এন্ট্রি যে পার্ট গুলো থাকে এটা সম্পর্কে আমরা একটু পরিচিত হই। ওকে, আপনারা হয়তো অনেকে অলরেডি জানেন। আহ কনসাইনরের নামটা এখানে থাকে, মানে আপনি যেই কান্ট্রি থেকে ইম্পোর্ট করেছেন তার নেম এন্ড অ্যাড্রেস, তার নিচেই থাকে হচ্ছে আপনার কোম্পানির নাম অ্যাজ পার বিন এর অ্যাড্রেস, তারপর বিন নাম্বার আর টিআইএন নাম্বার। আর তার নিচে তো ডিক্লারেন্ট বা এজেন্ট বা কাস্টম যে এজেন্ট থাকে সে এজেন্টের নাম। আর এই পার্টে নাম্বার ওয়ানে দেখেন এখান দিয়ে লেখা থাকবে যে ডিক্লারেশন IM4, এটা কাস্টমস একটা নাম্বার। তারপর এই পার্টে এখানে থাকে হচ্ছে আপনার একটা মার্কারটা নেই, যে এই পার্টে এখানে, সরি, স্যার কিছু শোনা যাচ্ছে না। হুম, শোনা যাবে এবার। এখানে এই পার্টটায় থাকে হচ্ছে কাস্টমস এর, আপনি যে কাস্টম হাউস দিয়ে আপনি পণ্যটা আমদানি করলেন সেই কাস্টমস এর নাম। কারণ এই পণ্যটা নিয়ে আসছে কাস্টম হাউস চট্টগ্রামের মাধ্যমে, এবং সেই চট্টগ্রামের যে কাস্টম হাউসের অফিস কোড বলে, এনবিআর এটাকে অফিস কোড বলে থাকে 301। ঠিক আছে, 301, 302। তো আমাদের এখানে কাস্টমস এর দুই রকমের ল্যান্ড স্টেশন আছে, একটা হচ্ছে বন্দর স্টেশন আর একটা হচ্ছে ল্যান্ড স্টেশন, আর একটা ইয়ার, তিনটা। তো এখন বন্দর দিয়ে আসতে পারে বা এয়ারে আসতে পারে বা অথবা মানে বাই রোডও আসতে পারে। ওকে, সো যখন যেভাবে আসবে, সেই যে কাস্টমস যে অফিস থাকবে, কাস্টম হাউস বা কাস্টম ল্যান্ড স্টেশন, সেইখানে সেই নাম্বারটা এই বিল অফ এন্ট্রিতে পড়বে এবং তার নাম। তারপর তার নিচেই পড়ে হচ্ছে বিল অফ এন্ট্রির যে নাম্বারটা, সি নাম্বার। এই নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল অফ এন্ট্রি নাম্বার, আর এটা হচ্ছে বিল অফ এন্ট্রি ডেট। তার নিচে আছে ম্যানিফেস্ট নাম্বার, এটা কাস্টমস এর ম্যানিফেস্ট নাম্বার। তারপর হচ্ছে আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই, তারপর অন্যান্য পয়েন্ট গুলো আছে এখানে। আহ তারপর আপনার এখানে এই পার্টটা কেন বললাম, এটুকু প্রয়োজন। এটুকু কেন প্রয়োজন, এটাকে আপনি যখন রিটার্ন প্রসেস করবেন আহ, তখন এটা প্রয়োজন হবে। ঠিক আছে, অথবা এখানে যখন আপনি একটা অটোমেটেড সিস্টেমে এই পারচেসটা করবেন তখন আপনি ট্র্যাক করতে হবে আপনি কোন কাস্টম বন্দর দিয়ে নিয়ে আসছেন, বিল অফ এন্ট্রি নাম্বারটা কত এবং তার ডেট কি। আচ্ছা, এখন আমরা যে আমাদের আমরা ইনপুট ট্যাক্সের জন্য রিবেট নেওয়ার জন্য আমরা 6 কর মেয়াদ পড়েছিলাম, তাই না? তো 6 কর মেয়াদ ডিফাইন হবে কোন ডেট থেকে? এই যে এই ডেটটা থেকে। ঠিক আছে, এখানে যে ডেটটা দেখতে পাচ্ছেন কাস্টমস এর, এই ডেট থেকে কিন্তু আমরা 6 কর মেয়াদ নির্ধারণ করব। এই কর মেয়াদ অথবা তৎপরবর্তীতে
6 কর্মী এবং এই ডেটের উপর ভিত্তি করে এটিটা আমি নিতে পারবো যদি 6 কর্মী মেয়াদের মধ্যে হয়, আদারওয়াইজ সেটা কি তামাদি হয়ে যাবে। তারপর আসছে হচ্ছে আপনার এই পার্টটা, এটা মুভ করতেছে, what is the issue? Highlight. আচ্ছা, তারপর আসেন এখানে আরেকটা যে জিনিস এরপরে মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কান্ট্রি অফ এক্সপোর্ট, মানে কোন কান্ট্রি থেকে নিয়ে আসছেন এবং কান্ট্রি কান্ট্রি অরিজিন আর কি। চায়না হলে চায়না, জাপান হলে জাপান। তারপর ডেলিভারি টাইম, এফওবি বা ফ্রেট, ফ্রেট চার্জটা কিভাবে আসবে, এগুলো হচ্ছে কাস্টমস এর মধ্যে আরো ভালো বিস্তারিত আহ আপনি আরো ভালো জানতে পারবেন যে এফওবি ভ্যালুটা কি, কিভাবে এটার অ্যাসেসেবল ভ্যালুটা নির্ধারণ হয় ইত্যাদি। তারপর এখানে আর যে জিনিসগুলো লাগে, এলসি নাম্বারটা এখানে আছে, ব্যাংক আপনার ডিক্লারেশন যে ব্যাংকের মাধ্যমে এলসিটা করেছিলেন সেই ব্যাংকের নাম, আহ এবং তার ব্রাঞ্চ নাম্বার, ব্রাঞ্চ নেম, এক্সচেঞ্জ রেটটা আছে উপরে, কারেন্সি কোন কারেন্সিতে আপনি ইম্পোর্ট করেছেন সেটা। তারপর আমাদের ভ্যাটের জন্য যে একটা লাগবে আবার, সেটা হলো এইচএস কোড। এই যে এখানে এইচএস কোডটা আছে, এইচএস কোড, যে কোন এইচএস কোড, এই পণ্যটা আপনি যে নিয়ে আসছেন সেটা এইচএস কোডটা কি। তারপর এখানে গ্রস ওয়েট আছে, নেট ওয়েট আছে। অনেক সময় কিছু পণ্য যেগুলো ওয়েটে ক্যালকুলেশন হয়, তখন এইটা দিয়ে আমাদের কিন্তু ওই 6.1-এ বা 4.3-তে এই ওয়েট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, অথবা অনেক সময় যদি আপনি পিসে থাকে বা সেটে থাকে, যেমন এই পণ্য যেটা নিয়ে আসছে এটা সেটে আছে, মানে দুইটা সেট মেশিন আসছে, সো এখানে লেখা আছে টু সেট। তারপর এখানে আরেকটা জিনিস যেটা লাগে 4000 সিপিসি। আমরা যখন রিটার্ন এন্ট্রি করবো তখন দেখবেন যে এটা সিপিসি কোডটা 4000, তাহলে আপনি যে 37-এ সিপিসি কোডটা পাবেন। তারপর এখানে আছে এই অংশটুকুর মধ্যে রয়েছে এই যে এইচএস কোড, এই এইচএস কোড ধরে এই প্রথম যে নামটা, এটা এইচএস কোড অনুযায়ী এই নামটা আসছে, ঠিক আছে। তার নিচের যে লাইনটা, এটা হচ্ছে আপনার কমার্শিয়াল নেম, যে নেমে হচ্ছে এই পণ্যটা আপনি আমদানি করলেন, অর্থাৎ আপনি যে জিনিসটা নিয়ে আসলেন তার নাম। কি নিয়ে আসছেন এই জিনিসটা? ব্র্যান্ড নিউ এমব্রয়ডারি মেশিন উইথ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। তো এইখানে এইচএস কোডটার নিচে, এইচএস কোড ডেসক্রিপশনের নিচে হচ্ছে আপনি যে র মেটেরিয়াল বা পণ্য নিয়ে আসবেন সেই নামটা এখানে থাকবে। তো এটাই বলে, এটাই হচ্ছে বাণিজ্যিক নাম বলা হয়। এই নামটা আপনার হচ্ছে যখন পরবর্তীতে 6.1 অথবা সাপ্লাই করবেন ট্রেডার হিসেবে, এই নামটা কিন্তু আপনার 6.3 অথবা 9 না 9.1 না 6.1-এ এই বাণিজ্যিক পণ্যটার নামটা, পণ্যটা মিল থাকতে হবে, আদারওয়াইজ 46 মোতাবেক রেয়াত বাতিল হতে পারে। তো এইটা আপনি আপনার কি পণ্য নিয়ে আসছেন আপনি বিল অফ এন্ট্রির এই জায়গা থেকে এটা খুঁজে পাবেন। তারপর আসছে হচ্ছে আমাদের অ্যাসেসেবল ভ্যালু, পরে আরো ডিক্লারেশন প্রাইস, তারপর অনেক কিছু আছে এখানে। আর তার পরবর্তী যেটা লাগবে হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু, অর্থাৎ যে ভ্যালুর উপর আমাদের কাস্টমস ডিউটিটা অ্যাপ্লাই হবে সেই ভ্যালুটা। আচ্ছা, তাহলে এবার দেখেন যে অ্যাসেসেবল ভ্যালু আছে 37,33,553 টাকা 77 পয়সা। এর উপর সিডি 1% সিডি অ্যাপ্লাই হয়েছে। এই প্রোডাক্টটার উপর কোনো আরডি নাই, এসডিও নাই, এবং ভ্যাটও এক্সাম্পটেড, জিরো ভ্যাটে, ওকে। বাট এআইটি আছে 5% এবং এটি আছে 7.5। তো ভ্যাট হয়তো এসআরও দিয়ে বা এই প্রোডাক্টের জন্য কোনো স্পেসিফিক অর্ডার দিয়ে এটা এক্সাম্পশন আছে, কিন্তু এটিটা এক্সাম্পশন নাই, যার কারণে এটি এখানে কাটছে। তো আরেকটা, আপনি অনেক সময় এরকম আরো কিছু বিল অফ এন্ট্রি পাবেন যেখানে হয়তো ভ্যাট আছে কিন্তু এটি নেই, এটি এক্সাম্পশন করা হয়েছে কিন্তু ভ্যাট আছে। তো এগুলো ভেরিয়েন্স থাকবে। তো একটা এইচএস কোডের স্ট্যান্ডার্ড কাস্টম ডিউটি সিডি আর ডিএসডি লেখা থাকার পরও বিজনেসের নেচার ধরে
বা আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য এটা আনছেন প্রোডাক্টটা, বা আপনার ইন্ডাস্ট্রির জন্য এটা এক্সাম্পশন আছে কিনা, সেটা এক্সাম্পশন এসআরও অনুযায়ী ফলো করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, সেই অনুযায়ী আপনার হচ্ছে ভ্যাট অ্যাপ্লাই হবে কি হবে না, এটা ডিফাইন হবে। তো অনেক সময় আপনি দেখবেন যে স্যার এই যে এক্সাম্পশন পণ্য বল। স্যার এই এটিটা কি আমরা আবার অ্যাডজাস্ট করতে পারবো হ্যাঁ, শিওর, পরবর্তীতে? এটি থাকলে অবশ্যই অ্যাডজাস্ট করতে পারবেন। এটি অবশ্যই অ্যাডজাস্ট করতে পারবেন 6 কর্মদিনের মধ্যে। স্যার এটার প্রসেসটা কি, এটি অ্যাডজাস্টমেন্টের? আমরা আসবো, একটু ধৈর্য ধরে আমরা আসবো রিটার্নে গেলে আমরা এটা একদম ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, তো এটি অ্যাডজাস্ট করতে হবে থ্রু দা রিটার্ন, এতটুকু শুধু মনে রাখেন। আর আগের আইনে এটি মানে আমাদের এই ভ্যাটের আইনটা যখন 91 আইন ছিল, 91 আইনে এটিবি অ্যাপ্লাই হতো। ঠিক আছে, তো এটিবি অ্যাপ্লাই হতো তখন, এটা এখনো রেখেছে কেন জানি না। তো এখন এটাকে মানে উঠে দেয়নি, কিন্তু এটা অ্যাপ্লাই হয় না, এটা জিরো আকারেই থাকে। বাট এটিটা হচ্ছে এই 12 আইন যখন ইন্ট্রোডিউস হলো তখন এটিটাকে ইম্পোজ করা হয়েছে। তো এখন আমরা মানে আগের ক্লাসে পড়েছিলাম যে সিডি হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সেসিবল ভ্যালুর উপর অ্যাপ্লাই হবে। আরডি 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 কি সিডি মানে অ্যাক্সেসিবল ভ্যালুর উপর ডাইরেক্ট অ্যাপ্লাই হবে কি হবে না, বলেন তো, হবে না, মনে আছে কিনা দেখি। হবে না স্যার। সিডি হুম? যোগ করে এসএসএল ভ্যালুর সাথে সিডি করে এর সাথে আরডি হবে স্যার। আচ্ছা, আর এর সাথে একমত সবাই, ওনার সাথে আপনারা বাকিরা? আর সিডিআরডি আর এসএসএল ভ্যালু যোগ করে এসডি। না আমরা বলেছিলাম আহ আলোচনায়, মনে রাখতে হবে তো, একবারে ভুলে গেলে তো হবে না, তো বেসিক রুলস। যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের যে সিডিটা আর ফর্মুলাটা আরটিটা রয়েছে হলো স্যার এটার মতো এরকম তিনটা তিনটা মানে ডিউটি বা ট্যাক্স বলেন যে ডাইরেক্ট এবির উপর অ্যাপ্লাই হয়, তিনটা কি কি, সিডি, আরডি, আর হচ্ছে কি আরেকটা আছে। এখানে দেখে তো বলা যায়, দেখেন আপনি এটা দেখেও বুঝবেন যে দেখেন অ্যাক্সেসিবল ভ্যালুর সাথে এটা কিন্তু বেস, এই ভ্যালুটার উপর এই যে আমার এটা দেখা যাচ্ছে, প্যান কোথায় গেল, ওই যে দেখেন সিডি, আরডি, আর এদিক দিয়ে হচ্ছে এআইটি, এই তিনটা দেখেন যে অ্যাক্সেসিবল ভ্যালুর সাথে সেম না, সেম আছে কিনা দেখা যায়। তার মানে কি এই তিনটা ডাইরেক্ট এবির উপর অ্যাপ্লাই হয়েছে। তাহলে আপনি যে বললেন যে সিডি যোগ হবে, এটা সত্য নয়। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে ট্যাক্স বেসটা কি, মানে এই ভ্যালুটার উপরেই রেটটা অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, তো এই রেটটার উপর অ্যাপ্লাই হয়েছে জিরো, তাই জিরো। এখানে এটার উপর 1% আসছে, তাই 37,000 সামথিং আসছে। দেখেন যে 37,33,553 টাকা 77 পয়সা, এটাই এসএসএল ভ্যালু ছিল, এবং এই ভ্যালুটার উপর সিডি, আরটি এবং এআইটি আমার অ্যাপ্লাই হয়েছে। ওকে, তো এটা একদম মনে রাখবেন, ভুলে গেলে হবে না। হ্যাঁ, এবির উপর সিডি, আরডি আর এআইটি, আর এসডিটা হবে এবি প্লাস সিডি প্লাস আরডি। আপনি দেখেন যে এখানে যে ভ্যালুটা আছে তার সাথে আপনি যদি সিডির অ্যামাউন্টটা যোগ করেন তাহলে কিন্তু 37,70,000 এই সামথিং অ্যামাউন্টটা হবে। ওকে, তো এরপরে হচ্ছে এটার সাথে এসডিটা যোগ হবে, এবি প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি যোগ হয়ে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে ভ্যাট অ্যাপ্লিকেবল ভ্যালু। ভ্যাট অ্যাপ্লিকেবল ভ্যালু যেটা হবে এটার উপর ভ্যাট নির্ধারণ হবে এবং এটি নির্ধারণ হবে। দেখেন যে দুইটা ভ্যালু আবার সেম, এটা আর হচ্ছে এটি সেম না, একই। তাহলে এই পদ্ধতিতে দেখেন কাস্টম এখানে কি করলো, এই পণ্যটার উপর অ্যাসেসমেন্ট করলো, এবং এটার উপর যে টোটাল ট্যাক্স কত আসছে, 5,06,829 টাকা 93 পয়সা। ওকে, তো এইখানে আমরা আহ, যেটা হচ্ছে যেহেতু যেহেতু ভ্যাট নাই, শুধু এআইটি আছে, এআইটিটা আমরা ইনকাম ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট করতে পারবো, আর হচ্ছে এটিটা আমরা ভ্যাটের সাথে ডিক্রিজিং অ্যাডজাস্ট করতে পারবো, সমন্বয় করতে পারবো, যেটা আমরা এতে পূর্বে আলোচনা করেছিলাম। আচ্ছা, মোটামুটি আমরা এখানে যতটুকু দেখালাম এতটুকু আপনি একটা বিল অফ এটি থেকে বের করতে পারলেই আপনি এটা নিয়ে ভ্যাটের কাজ করতে পারবেন। ঠিক আছে।
ক্লিয়ার? কোনো প্রশ্ন এখানে? আচ্ছা, তাহলে এবার চলেন, এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা ধরেন এই পণ্যটা একজন আমদানিকারক নিয়ে আসছে। এবার আমরা আলোচনা করেছিলাম আমদানি করার পর ওনার প্রথম কাজটা কি হবে। এবার বিল অফ এন্ট্রি উনি এটাকে ডিউটি যে একটা অ্যাসেসমেন্ট নোটিশ আছে, এই যে অ্যাসেসমেন্ট নোটিশ, এটা হচ্ছে ডিটেল। তারপরে এখানে হচ্ছে একটা অ্যাসেসমেন্ট নোটিশ জারি হয় যে কত টাকা তার ডিউটি ট্যাক্স পেমেন্ট করতে হবে, ঠিক আছে, টোটাল কত টাকা সেটা ব্যাংকে পেমেন্ট করতে হয়। পেমেন্ট করার পর এটা কাস্টম হাউসে সাবমিট করলে তারপর এই মালটা খালাসের জন্য অর্ডার হয়। তো এখন ধরেন উনি এই পণ্যটা ডিউটি ট্যাক্স দিয়ে কাস্টম থেকে পণ্যটা খালাস করে নিয়ে আসলো। আসার পরে ওনার প্রথম কাজ কি? এই ট্যাক্স পেয়ারের ফার্স্ট কি করবে উনি পণ্যটা ভ্যাটের অ্যাজ পার ভ্যাট অ্যাক্ট? কিছুই করবে না? স্যার আপনারা কাস্টম আছেন ক্লিয়ার নাকি? এগুলো দিতে হবে স্যার। আছেন তো? হ্যাঁ, না কাস্টম থেকে তো নিয়ে আসছে, তাই না? মানে কাস্টম থেকে ছাড়া আপনি হচ্ছে বিজনেস অ্যাড্রেসে নিয়ে আসছে। তাহলে এখন ওনার প্রথম দায়িত্বটা কি? মানে ভ্যাটের কি ডকুমেন্ট মেনটেন করতে হবে, ওনাকে কি করবে এটা, উনি কিভাবে কাস্টমার কাজ তো শেষ, কাস্টমার থেকে উনি এই পণ্যটা ছাড়াই নিয়ে আসছে। এবার উনি কি করবে? স্যার হোয়াট টু ডু? 6.1 হ্যাঁ, 6.1-এ রেজিস্টার করবে 6.1 এগুলো অথবা 6.2.1। যদি আমদানিকারক ম্যানুফ্যাকচারার হয় তাহলে 6.1-এ, র মেটেরিয়াল যদি থাকে 6.1-এ এন্ট্রি করবে। আর যদি সে মানে ট্রেডার হয় তাহলে 6.2.1-এ এই পণ্যটা আগে এনে বিজনেস প্রেমিসেসে যখন আসবে সেটা তখন রেজিস্টার করবে। এটা হচ্ছে তার প্রথম কাজ, রাইট? ওকে, তাহলে আমরা জি 6.1-2.1টা, যেহেতু এটা ট্রেডিং পণ্য, একটা মেশিন নিয়ে আসছে, উনি আসলে ট্রেডিং। আচ্ছা, উনি ট্রেডিং কি ট্রেডার না, এটা কিভাবে আইডেন্টিফাই করবেন? আমরা স্যার বলুন। স্যার স্যার এগুলো কি মানে আমাদের একটু মানে প্র্যাকটিক্যালি হচ্ছে অফিসিয়াল ভাবে যেভাবে করা হয় মানে ম্যাথ আকারে বা হচ্ছে এদিকেই তো যাচ্ছি, কোশ্চেন তোমাকে তো আনসার দিচ্ছেন এক্সাম্পল না নিয়ে ভাইয়া, ওইভাবে শোনেন, এগুলো আমরা এদিকেই যাচ্ছি। আমি তো বললাম যে আপনি এটা স্যার নিয়ে আমি আসলাম। আমি আসলে স্যার ভ্যাট ডিপার্টমেন্টে কাজ করি না, তো এই জন্য আসলে আমার না, আপনি আইডিয়া শুনতে কম, এই থাকুন, জন্য আসলে আপনি স্যার শুনতে আমি ওরকম থাকুন কোনো এবং রিপ্লাই দিচ্ছি প্লাস না। না ঠিক ডোন্ট আছে ওয়ারি স্যার। অ্যাবাউট দিস। আপনি ক্লাস কন্টিনিউ করেন এবং জি স্যার। আমরা যে প্রশ্নগুলো করছি রেসপন্স করে আগাতে থাকেন, আমরা প্র্যাকটিক্যালের দিকে যাচ্ছি। তো আমরা এটা নিয়ে জি স্যার। আসলাম, 1 নম্বর প্র্যাকটিক্যালে আপনাকে স্যার দেখাইলাম আজকের পরিচিত। ক্লাসটা আচ্ছা বলুন আজকের বলুন। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ স্যার, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং ঠিক আছে স্যার, আমার ভালো লাগতেছে এবং যে কোশ্চেনগুলো করছেন ঠিক আছে, উত্তর আছে, আমি চুপ থাকতেছি, আপনি শুধু বলতেছেন তো এই জন্য না স্যার। না, হ্যাঁ যারা আছে অনেকে রেসপন্স করে বুঝতে পারি, কারণ হ্যাঁ অফলাইন ক্লাস তো, কারণ স্টুডেন্টের অনেকে অডিয়েন্সের চেহারা দেখতে বোঝা যায় যে বোধগম্য হয়েছে কিনা। আচ্ছা, তারপরে অফিসের টায়ার্ডনেস আছে সবার। তারপরে যেখানে বুঝতে পারবেন না কোশ্চেন করবেন, কারণ অনেকে হয় কি একটা ক্লাসে 20 জন 10 জন থাকলে ধরেন কেউ অর্ধেক বুঝলো, হয়তো নিজের মতো করে বুঝে নিল, কিন্তু আরেকজন প্রশ্ন করলে তখন দেখা যাচ্ছে সে আরো স্যাটিসফাই হয়। সবাই আসলে প্রশ্ন করতে চায় না, এরকম থাকে। স্যার তারপরেও কিছু আমি রেসপন্স এক্সপেক্ট আমি কিন্তু করি। স্যার আপনার হচ্ছে ভ্যাটের 5টা ক্লাস করছি মানে সিএফও 21 ব্যাচে। আচ্ছা পরবর্তীতে ভ্যাটটা ভালো করে শেখার জন্য আবার এখানে কিন্তু স্যার পেইড কোর্সে আচ্ছা আপনার আচ্ছা আপনার কোর্স হবে জানি সাজ্জাদ ভাইয়ের সাথে কথা বলে আবার এখানে ভর্তি হয়েছি স্যার, আচ্ছা আচ্ছা, শুধু ওকে ভ্যাটটা। ফাইন ফাইন, থ্যাংক কারণ ইউ। আপনি বলছিলেন যে ওখানে 5টা ক্লাসে আসলে ভ্যাটে সব আমাদের শেখানো কিছু হয় না, আসলে হয় না, ফাইন ফাইন ফাইন। এবার দেখুন, আমরা এই বিল অফ এন্ট্রি সম্পর্কে কিন্তু আমরা পরিচিত হলাম, এবং আমরা যে পয়েন্টগুলো বললাম আপনি ভ্যাটের জন্য এইগুলো দেখে, মানে এই মানে নাম্বারগুলো থেকে আপনার এই তথ্যগুলো পড়ে বুঝতে হবে। যেমন কাস্টম হাউস নাম্বার, নেম, তারপর হচ্ছে বিল অফ এন্ট্রি নাম্বার, ডেট, এইচএস কোডটা কোথায় থাকে, আপনি বিল অফ এন্ট্রি দেখে বুঝতে পারবেন। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে 3 নাম্বার আছে পেজ 1 of 1, এখানে এখানে যদি 1 of 2 থাকতো তাহলে মানে কি এখানে 2টা পেজ আছে। এখানে কতটা পেজ আছে প্রথম নোটিশেই ফার্স্ট পেজে দেখে আপনারা বুঝতে পারবেন। এবং এখানে যে আইটেম নাম্বার আছে 32-তে আইটেম 1,
এটাও কিন্তু আমরা যখন অনলাইনে এই এটা এন্ট্রি করবো আমরা দেখাবো এখানে কিন্তু আইটেম নাম্বার 1 2 3 এটার মানে হচ্ছে আপনি এই বিল অফ এন্ট্রির মাধ্যমে অনেকগুলো পণ্য আমদানি করেছেন। তাহলে যদি সবগুলো পণ্য ধরেন আপনি 5 রকমের পণ্য নিয়ে আসছেন, তার সবগুলো আলাদা আলাদা এইচএস কোড। যখন একজন ম্যানুফ্যাকচারার পণ্য আমদানি করবে, অবভিয়াসলি তার র ম্যাটেরিয়াল গুলো আলাদা আলাদা থাকবে, আলাদা এইচএস কোডে ডিফাইন হবে। তখন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ভাবে এইচএস কোডে আলাদা করে এটার অ্যাসেসমেন্টটা হবে। কারণ এইচএস কোড ধরে আমরা জানি সিডিআর, ডিএসডি, ভ্যাট, এটিআইটি ইম্পোজ করা হয়। তো তখন এটা আপনি হচ্ছে আইটেম নাম্বার 1 এটা রিপিট হবে, এই 32-এর এই পার্টটুকু, 31 থেকে 32 এই পার্টটুকু এই যে এই পর্যন্ত, মানে 51 এর উপর পর্যন্ত রিপিট হতে থাকবে। ঠিক আছে? তো আমি আরেকটা দেখি, সুযোগ পেলে আরেকটা দেখাবো এরকম ডাবল পেজ, মানে একটা বিল অফ এন্ট্রিতে। জি বলুন। স্যার একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হলো যে, বলেন স্যার এইচএস কোডের কোনো ফাইল হয় কি স্যার? কি হয়? এক্সেল ফাইল এইচএস হ্যাঁ হ্যাঁ, কোডের? ওই আপনি ওই কাস্টম টেরিফের এটা পাবেন, অনেকের কাছে আছে। হ্যাঁ, আমার কাছে একটা ছিল, আমি খুঁজে দিব না। হ্যাঁ, তো এনবিআর প্রতি বছর হ্যাঁ টেরিফ শিডিউল পাবলিশ করে রিটার্নের এই বাজেটের হ্যাঁ, পরেই। তো এখানে বিস্তারিত এক্সেলে থাকে। হ্যাঁ, আছে আমার কাছে, মেবি একটু ওখানে কি খুঁজলে পাবো। ট্যারিফ শিডিউলের সেকশন অনুযায়ী মানে এক্সেলে থাকে স্যার? সেকশন না, মানে প্রত্যেকটা বিল এইচএস কোড থাকবে, তার ডেসক্রিপশন এবং তার ডিউটি রেটটা কত, সিডি কত, আরডি কত, এসডি, ভ্যাট, এটি, মানে এই যে আপনারা এখানে ডিউটি টাইপ গুলো দেখতে পাচ্ছেন, সেই সবগুলো ডিউটির রেট কত আছে বলা থাকবে। হ্যাঁ? স্যার ওখানে কি স্যার এনবিআর ওয়েবসাইটে কি এক্সেল ফাইলটা পাওয়া যাবে স্যার? না না, এনবিআর সাইটে মেবি পাবেন না। এটাও কাইন্ডলি মানে যদি দিতেন। আমি, আমার কাছে একটা আছে পুরানা, লেটেস্ট আমার কাছে সংগ্রহ নাই। আমি এটা দিব না, মানে এইচএস কোডটা একই, বাট এটা ইয়ারলি শুধু আহ কিছু কিছু ক্ষেত্রে রেটটা চেঞ্জ হয়। বুঝতে পারছেন? ওকে, তো এবার আসেন, আমরা বলছিলাম যে একাধিক পণ্য থাকলে এটা রিপিট হবে, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, এবার আসেন আমরা এই পণ্যটা এই যে যিনি আমদানি করেছেন ইসমাইল ট্রেডিং, উনি এখন পণ্যটা ডিউটি ট্যাক্স দিয়ে কাস্টম থেকে ছাড়াই নিয়ে আসছেন। ঠিক আছে? ছাড়াই নিয়ে আসার পরে ওনার প্রথম কাজ কি, ফার্স্ট কাজ কি, 6.1 বা 6.2.1 রেজিস্টার করা। এখন এই ব্যক্তি, নাম দেখে বোঝা যাচ্ছে আসলে ট্রেডিং। তারপর আপনার এটা সবসময় যাচাই করবেন বিন দেখে। ব্যাটে প্রথম আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে আপনি যার কাছ থেকে সাপ্লাই করছেন বা যার ফাইল নিয়ে কাজ করবেন, আগে বুঝতে হবে যে এই ব্যক্তিটার ইকোনমিক অ্যাক্টিভিটি টাইপটা কি। ঠিক আছে? সে কি ট্রেডার, নাকি ইম্পোর্টার, নাকি ম্যানুফ্যাকচারার, নাকি প্রকুরমেন্ট প্রোভাইডার, এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কারণ ভ্যাটের রেটটা তখন চেঞ্জ হয়ে যায়। আমরা বলেছিলাম যে আপনি ম্যানুফ্যাকচারিং কাছ থেকে যখন একটা প্রোডাক্ট কিনবেন, রেট হবে কত, 15%। সেম পণ্যটাই যখন আপনি একজন প্রকুরমেন্ট প্রোভাইডারের কাছ থেকে নিবেন, তখন হয়ে যাবে কত, 10%। আপনি যখন এটা ট্রেডারের কাছ থেকে নিবেন, তখন হয়ে যেতে পারে কত, 5%। তো এরকম এটা ভেরি করবে যে আপনার সাপ্লায়ারের নেচার ধরে। এটা আমাদের ভ্যাটের একটা জটিল পার্ট। আপনি শুধু পণ্য একজনের কাছ থেকে সাপ্লাই নিলেই হবে না, বা একজনের ফাইল বা একজন আপনার ট্যাক্স পেয়ার আপনার কাছে সার্ভিস নিতে আসছে, সেটা শুধু ওনার নাম দেখে যাচাই করলে হবে না, ওনার বিন দেখে যাচাই করতে হবে। তাহলে আপনি যদি নাম্বারটা থাকে, তাহলে এনবিআর ওয়েবসাইট থেকে যাচাই করা যায়, সেটা তো জানেন। ঠিক আছে? তো এখানে আপনারা যে কোনো একটা বিন দিয়ে যদি সার্চ দেন, বিনের মধ্যে কিন্তু ওই যে এখানে থাকবে মেজর এরিয়া অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, ইম্পোর্টার, সে কি ইম্পোর্টার। এখানে যদি ম্যানুফ্যাকচার থাকে ম্যানুফ্যাকচার লেখা থাকবে, সার্ভিস থাকলে সার্ভিস লেখা থাকবে, প্রকুরমেন্ট প্রোভাইডার থাকলে প্রকুরমেন্ট প্রোভাইডার, মানে তার ইকোনমিক অ্যাক্টিভিটির নেচারটা এখানে লেখা থাকবে। টাইপ অফ ওনারশিপ সেটাও লেখা থাকবে, যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, নাকি পাবলিক, নাকি পার্টনারশিপ না প্রোপ্রাইটারশিপ ইত্যাদি। ক্লিয়ার? তো আপনাকে আগে এটা বুঝতে হবে যে ওই ট্যাক্স পেয়ারটার নেচারটা কি, ইকোনমিক অ্যাক্টিভিটি। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম কি, যে এই ব্যক্তি যিনি এই পণ্যটা আমদানি করে নিয়ে আসছে, উনি একজন ইম্পোর্টার, মানে কি, ইম্পোর্ট করে নিয়ে আসছে ট্রেডার। তাহলে তার জন্য আমাদের কোন রেজিস্টার মেনটেন করতে হবে, 6.2.1। তাহলে চলেন, যারা প্র্যাকটিক্যাল দেখতে চেয়েছিলেন, আমরা এবার প্র্যাকটিক্যালে চলে যাই।
আমরা প্রথম 6.2.1 যাই, বাংলা ভার্সন। এখানে গাড়ির একটা করা ছিল, আচ্ছা এটা থাকুক, আমরা এটাকে কপি পেস্ট করে নিই। কপি পেস্ট করলাম। আচ্ছা, আচ্ছা দেখতে পাচ্ছেন এই মানে এটা হচ্ছে অনেক বড় কলাম, ছোট আকারে আসছে, আমি একটু জুম করে জি দেখানোর চেষ্টা দেখতে করছি। পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা শুরু থেকে পড়ি। এটা তো হচ্ছে গতানুগতিক ফরম্যাট সিস্টেম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ব বোর্ড লেখা। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা থাকবে। তাহলে প্রতিষ্ঠানের নাম কি ছিল এখানে লিখতে হবে আমার ইসমাইল ট্রেডিং। তারপরে এখানে আমার ঠিকানাটা কি ছিল, ঠিকানা যা ছিল অ্যাজ পার ঠিকানা, আমি এখানে লিখছি না। আর তার বিন নাম্বার যা ছিল, বিন নাম্বারটা ধরেন, এখানে বিন নাম্বার আপনি লিখবেন। আচ্ছা, তারপর হচ্ছে এটার নাম কি, এই রেজিস্টারের ক্রয় বিক্রয় হিসাব পুস্তক, মানে আমি পারচেজ যা করছি এবং আমি যা বিক্রি করছি, এই দুইটা তথ্যই একটা ফর্মের মধ্যে, মানে একটা রেজিস্টারের মধ্যে মেনটেন হবে। সেই ফর্মের নামটা আমার কোথায় আছে, ডান দিকে গেলে পাওয়া যাবে, উপরে আছে মূসক 6.2.1। এই রেজিস্টারের নাম্বার হচ্ছে 6.2.1। এই রেজিস্টারের নাম হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব পুস্তক। আচ্ছা, এখানে বিস্তারিত বলা আছে, মানে বলা আছে কার জন্য, পণ্য বা সেবা প্রক্রিয়াকরণে সম্পৃক্ত নয় ব্যবসায়ী এমন নিবন্ধন তালিকা ব্যক্তির জন্য প্রযোজ্য। তারপর এটা কোন ধারা মানে দফা অনুযায়ী আসছে, সেটা বিধি অনুযায়ী, বিধি 40-এর উপবিধি 1-এর দফা খ, খ এবং বিধি 41 দফা ক, দষ্ট ক। মানে ট্রেডারদের জন্য এই বিধিমালায় এবং এই 40 এবং 41 বিধিমালায় এই দফাগুলোতে ট্রেডারের জন্য কিভাবে ক্রয় এবং বিক্রয় পুস্তক হিসাব মেনটেন করবে সেটা বলা আছে। ঠিক আছে, তো এটার বিস্তারিত কোথায় আমরা পাবো, এই বিধিতে পাবো। আইনের ব্যাখ্যা হচ্ছে বিধি। আইনের মধ্যে কোনো ফর্ম, কি কোন ফর্ম কিভাবে হবে, কিভাবে মেনটেন করতে হবে, এটা বলা নেই। বিধিমালায় সেটা বিস্তারিত বলা থাকে এবং সবগুলো ফর্ম বিধিমালার মাধ্যমেই ডিফাইন করা হয়েছে। তো এবার আসেন আমরা কলামের শিরোনামগুলো দেখি। ক্রমিক নম্বর, তারিখ, এটা তো বুঝতে পারছেন। বিক্রয়যোগ্য পণ্যের প্রারম্ভিক চেক মানে ওপেনিং ব্যালেন্স। তারপর হচ্ছে পরিমাণ, একক, একক মানে হচ্ছে ইউনিট, কোন ইউনিটে আপনি পরিমাণটা করছেন সেটা। তারপর মূল্য, সকল প্রকার কর ব্যতীত। সকল প্রকার কর ব্যতীত বলতে এখানে বোঝায় যে আপনার ভ্যাটেবল ভ্যালু, ঠিক আছে, ভ্যাটটা ব্যতীত, কিন্তু কাস্টম যে ডিউটি আছে সেটা সহ। ওকে, তারপর হচ্ছে ক্রয়, এখানে এই পার্টটা ক্রয়ের মধ্যে কি আছে, পরিমাণ, কতটুকু আপনি কিনলেন, কতটুকু ক্রয় করলেন বা পারচেস করলেন, আমদানি করলেন বা লোকাল থেকে পারচেস করলেন, হোয়াটএভার। তারপর হচ্ছে তারও মূল্য ক্রয় মানে সকল প্রকার কর ব্যতীত। স্যার একটা কোশ্চেন তারপর করি স্যার, এখানে হুম, বলুন। সকল কর ব্যতীত এখানে স্যার এই যে সিডিআরডি এসডি এই পর্যন্ত যোগ করে থাকবে না শুধু স্যার, শুধু যে কাস্টম ডিউটি যেগুলো থাকে, যে ট্রেড মানে ভ্যাটের ট্রেড বেস ভ্যালু, মানে এক মারবে যে ভ্যাটের বেস ভ্যালু, এটি হচ্ছে সকল প্রকার কর ব্যতীত বললো। এই যে ভ্যাটেবল ভ্যালুটা আছে না, তার মানে কি এটার মধ্যে তো এসডি আছে। হ্যাঁ স্যার অবশ্যই। ওকে, তারপর হচ্ছে আমার এখানে মোট পণ্য, মোট পণ্য কিভাবে আসছে, এখানে ফর্মুলা দেওয়া আছে 3+5। 3-তে আমার ওপেনিং ছিল, 5-এ ছিল আমার নতুন কতটুকু আমি পারচেস করলাম। এবং সেম ভাবে 4+6 মানে ওপেনিং এর যে আমার আগের প্রোডাক্টের যে ভ্যালু, মূল্য, আর হচ্ছে এখন যে পারচেস করলাম তার মূল্য একসাথে যোগ। তারপর আসছে এই পর্যন্ত আমার হচ্ছে ক্রয় এবং তার ভ্যালু। এবার আসছে বিক্রেতার তথ্য, তখন আমি এটাকে পণ্যটা বিক্রি করব, না সরি, বিক্রেতার বলতে এখানে বোঝাচ্ছে আমি যার কাছ থেকে, মানে সাপ্লায়ার, মানে ভেন্ডর, আপনার যে ভেন্ডর যার কাছ থেকে আপনি পণ্যটা নিয়ে আসছেন তার তথ্য। বিক্রেতার নাম, আপনি যার কাছ থেকে নিয়ে আসছেন নামটাকে আমরা একটু আগে দেখেছিলাম যে বিল অফ এন্ট্রিতে, যে আপনার কনসাইনার বা এক্সপোর্টারের যে নাম, সেই নামটা, এই নামটা এখানে ওইখানে বসাতে হবে। তারপর হচ্ছে ঠিকানা, এখানে এই নিচের লাইনটি ঠিকানা আছে, এই ঠিকানাটা এখানে বসবে। তারপর হচ্ছে নিবন্ধন, তালিকাভুক্তি,
অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বার। তাহলে যখন আপনি আমদানি করছেন তখন ওর তো কিছুই নাই, তো এই ক্ষেত্রে খালি থাকবে। আর যদি লোকাল কারো কাছ থেকে কিনেন তাহলে তার ভ্যাটের নিবন্ধন নাম্বারটা এখানে লিখতে হবে, না ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার বা বিন আমরা যেটাই বলি না কেন, অথবা তালিকা টার্ন ওভারের কাছ থেকে আপনি যদি কিনেন তাহলে টার্ন ওভারের যে তালিকাভুক্তি নাম্বার সেটা, অথবা যদি খোলা বাজার থেকে কিনেন বা অন্য কোনো কারো কাছ থেকে কিনেন তাহলে তার এনআইডি। তারপর কি আসছে, ক্রয় চালানপত্র বা বিল অফ এন্ট্রি নাম্বার। বিল অফ এন্ট্রি নাম্বার, আমরা বিল অফ এন্ট্রি নাম্বার দেখেছি যে এটা এখানে বিল অফ এন্ট্রি নাম্বার এবং তার ডেট, বিল অফ এন্ট্রি নাম্বার এবং ডেটটা এখানে বসাতে হবে। আর যদি লোকাল পারচেস করি তাহলে লোকাল পারচেস নাম্বার এবং তার তারিখ এখানে লিখতে হবে। তারপর আসছে বিবরণ, বিক্রিত বা সরবরাহকৃত পণ্যের বিবরণ। কি বিবরণ? আচ্ছা, এবার আসেন বিবরণটা কোথায় আমরা পাবো। আমরা বলেছিলাম যে এখানে যেটা কমার্শিয়াল নেম যেটা থাকে, ডেসক্রিপশন অফ গুডস এর নিচের লাইনটা, উপরের লাইনটা হচ্ছে এইচএস কোডের ডেসক্রিপশন, তার নিচের লাইনটা হচ্ছে আমার কমার্শিয়াল নেম। এই নামটা হুবহু আমার এখানে লিখতে হবে। তারপর হচ্ছে পরিমাণ, করযোগ্য পণ্য, মূল্য, ক্রেতার বিক্রয় চালানপত্রের মূল্য ইত্যাদি আমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, পরিমাণ, করযোগ্য মূল্য কত, সম্পর্ক ষোলো যদি থাকে সেটা লিখতে হবে, মূসক। এইটুকু হচ্ছে আমার পারচেস পর্যন্ত। ঠিক আছে, তারপর হচ্ছে আমার যখন এই পণ্যটা আমি নিয়ে আসলাম প্রথম এই পর্যন্ত পূরণ করব এই লাইনটা। তারপর আমি পরবর্তীতে আমার 4.3টা ঘোষণা করব, রিটার্নে এটা শো করব। তারপর যখন এই পণ্যটা বিক্রি হবে তখন আমার ক্রেতার তথ্য থেকে আমাকে পূরণ করতে হবে। কিভাবে করতে হবে? ক্রেতার নাম, মানে আমি যার কাছে বিক্রি করলাম আমার কাস্টমারের নাম, তার ঠিকানা, তার যদি ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে তার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, অথবা তালিকাভুক্তি কোনো কোম্পানির কাছে যদি বিক্রি করে থাকি তার তালিকাভুক্তি নাম্বার বা এনআইডি। তারপর হচ্ছে আমার বিক্রয় চালানপত্র নাম্বার, অর্থাৎ মূসক 6.3 যে নাম্বারটা থাকবে সেই নাম্বার এবং তার ডেট, কোন ডেটে আমি বিক্রি করেছি, এবং পণ্যের প্রান্তিক জের। ঠিক আছে, এখন আমার প্রান্তিক জের বিক্রির পরে আমার কতটুকু স্টক আছে, এবং লাস্টে একটা মন্তব্যের ঘর আছে যে আপনি এটা কি করলেন, এটা আপনি লিখতে পারেন যে ইনপুট, এটা সেল হয়েছে, এটা ক্রেডিট নোট হয়েছে ইত্যাদি। তো চলেন আমরা এই একটা বিল অফ এন্ট্রিটা ফাইল আপ করি, তারপর আমি আপনাদেরকে আরো কিছু বিল অফ এন্ট্রি দিব, লোকাল স্যার ভ্যাট একটা চালান দিব। কোশ্চেন ছিল। জি, স্যার এই যে আমরা 6.2.1 এই যে বিল অফ এন্ট্রিটা আমরা পোস্টিং দিলাম ক্রয় বিক্রয় হিসাবে, তো এটা হ্যাঁ। হচ্ছে স্যার মনে করেন একটা বিল অফ এন্ট্রি, আমরা কি হচ্ছে স্যার এটা এই এরকম একটা ফর্মে কি একদিনের বা 5 দিনের মানে এরকম কি হিসাব রাখতে পারবো মানে কতদিনের? না, এটা হচ্ছে মাউস কোথায় হারাই গেল। মানে এটা তো এক্সেলে যদি এরকম থাকে তাহলে আমি কি 1 সপ্তাহটা বা এরকম করে একটা শিটে রাখতে পারবো এক নাকি? সপ্তাহ না, আপনার এটা হচ্ছে একটা লেজার। আপনার এই পণ্যটা আপনি প্রথমে ইম্পোর্ট করে নিয়ে আসলেন, তো এখানে স্টক হুম। আছে, তাই না? আবার যখন বিক্রি করবেন আবার একটা লাইন এন্ট্রি হবে, তখন এই সেম পণ্যটা যখন আপনি আবার আনবেন আবার এখানে আরেকটা লাইন এন্ট্রি হবে, তখন কি আবার স্টক বাড়বে, আবার এটা বিক্রি করবেন স্টক আবার কমবে। অথবা আপনি বিক্রি করার পরে কি ঘটনা ঘটলো, কাস্টমার বললো যে না ভাই আপনার এটা ডিফেক্ট, আমি নিব না, আবার ওখান থেকে মাইনাস করতে হবে এরকম? তখন আপনার এটাকে মাইনাস না, এটা আবার প্লাস হয়ে যাবে, ক্রেডিট নোট, মানে পণ্যটা ও ফেরত আচ্ছা চলে আচ্ছা। আসছে। জি স্যার, আচ্ছা, আমি বুঝতে একবার পেরেছি। এটা রিওপেন করতেছি। স্যার আমি একটু আসলে মানে থেকে জিজ্ঞেস করতেছি, আমি বেসিক্যালি না ভ্যাটের না, নয়শো কাজ এখানে করে নাই তো। স্যার অসুবিধা নেই, আমরা একটা কোর অ্যাকাউন্টসে কাজ কষ্ট করি তো করলে তো ভ্যাটের। আপনি শিখবেন, এটা স্যার ইজি। ভ্যাটের শুধুমাত্র আমাদের ওই সাপ্লায়ারের মানে বিল ডিডাকশন অতটুকু হম আইটিটি দিয়ে হম চালান এসে করে এখানে আসলে কি ভ্যাটের ওই খরচ এক এক মেটাতে। পার্টে অ্যাকাউন্টসে কাজ করলে আসলে পুরো প্র্যাকটিস করার সুযোগ হয় না। হ্যাঁ, এই জন্য আসলে ভ্যাটটা একটু ডিপলি শেখার ইচ্ছা। কোর অ্যাকাউন্টসে আছে, আমাদের আসলে ভ্যাটের কাজ নাই। লাগবে ব্যাটে আসলে। হ্যাঁ, জানা বুঝতেছি না দরকার। মাউস কেন এরকম হারায় যাচ্ছে সেলে এসে। আমি একটু আবার স্টপ করে শেয়ার দিই, হ্যাঁ। হয়তো আমার কোশ্চেন গুলো স্যার সিলি লাগতে পারে আপনার কাছে, but আমার না না কাছে। না না না, সিলি না, মানে আসলে জানার জন্য সবাই তো একরকম জানবে ব্যাপারটা এরকম না, তাই না? ব্যাটটা আসলে একটু জটিল, একবার যখন আপনি বুঝে যাবেন এটা ফ্লোটা কিভাবে হয় তখন ইজি হয়ে যাবে।
আচ্ছা ট্যাক্সটা বুঝি স্যার, মানে ট্যাক্সটা মোটামুটি টেক্সটটা মোটামুটি কম্পিউটার। সরল হ্যাঁ, রেখায় চলে, রেলগাড়ির সরল মতো, রেখায় চলে হ্যাঁ। তো, মানে এটার একটা কনসেপ্ট, একবার কনসেপ্ট Correct. নিলে ওটা চলা যায়। হ্যাঁ নিতেন, কিন্তু আবার এখানে এবার পারবেন না। এখানে আবার প্রবলেমটা হচ্ছে, তো বললাম। জি স্যার, আইটিপি পাস করছি, এবার হচ্ছে ট্যাক্সে মোটামুটি পড়াশোনা করছি, তো এই ভ্যাটটা খুব বেশি প্রবলেম আমার। ব্যাটটা ওই যে নানা রকমের তো। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেওয়ার পরে মানে সেল থেকে আমার পয়েন্টার হারা যাচ্ছে, বুঝতেছি না। আচ্ছা এমনি করি, হ্যাঁ। আমি জি স্যার। মাউস মানে কি বলে কিবোর্ড ইউজ করে করি। তাহলে জি হচ্ছে এবারে হচ্ছে আমরা যে পণ্যটা নিয়ে আসলাম, এইটা আমরা এখন রেজিস্টার করব, ঠিক আছে। রেজিস্টার করব, 4.3 ডিক্লেয়ার করব এবং এটা বিক্রি করে দিব, রিটার্নে দেখাবো। এই একটা বিল অফ এন্ট্রির জার্নিটা আমরা আগে দেখি, হ্যাঁ। তো এখানে ক্রমিক নাম্বার দিলাম এক নাম্বার, এটা নাম্বার 1 2 3 আপনি এভাবে দিতে থাকবেন। আর এই তারিখটা হচ্ছে আপনি যেই দিন এই রেজিস্টারটা করলেন সেই তারিখ, ধরেন আজকে আমি রেজিস্টার করলাম, তাহলে আজকের তারিখ দিলাম। এবার হচ্ছে পরিমাণ, কি আছে এটা, এটা কিভাবে আসছে, পরিমাপটা কি, সেট, তাই না, এটা সেটে আছে। তাহলে আমার এই পণ্যটা আমি ফার্স্ট টাইম ইম্পোর্ট করে নিয়ে আসছি, এটা আমার আর কি স্টকে ছিল না ইতিপূর্বে, তাহলে এখানে কি হবে, প্রারম্ভিক জের 0, এটার যেহেতু কোনো স্টক নাই, ভ্যালু 0, রাইট। আচ্ছা, এবার হচ্ছে এখানে ক্রয়ের তথ্য আমি ক্রয় করে নিয়ে আসলাম, তাহলে ক্রয় করে যেহেতু আমি নিয়ে আসছি, তাহলে এটা কয়টা নিয়ে আসলাম, এখানে দেখেন নাম্বার অফ প্যাকেজ 2, এটা 2টা সেট। অনেক সময় এটা বিল অফ এন্ট্রি দেখে আপনি অনেক সময় বুঝতে পারবেন না যে এটা কি ইউনিটে আসছে, এটার কোয়ান্টিটি কত, তখন আপনাকে প্যাকিং লিস্ট দেখতে হবে, ঠিক আছে। প্যাকিং লিস্টের মধ্যে পণ্যটার একদম সবগুলো পণ্য কত কোয়ান্টিটি আসছে সব বিস্তারিত লেখা থাকবে। মাইন্ড ইট, এখানে আগে আপনাকে বুঝতে হবে, ব্যাটের কাজের আগে আপনি যখন একজন কাস্টমারের বা আপনার একজন সম্মানিত করদাতার কাজ করবেন, তখন আপনাকে আগে বুঝতে হবে যে এই পণ্যটা কিভাবে ডিক্লারেশনটা হবে, এটার ইউনিট অফ মেজারমেন্টটা কি। যেমন অনেকগুলো আছে কেজিতে হবে, অনেকগুলো আছে পিসে হবে, অনেকগুলো হবে সেটে হবে, এটা টনে হবে, মিলিগ্রামে হবে, লিটারে হবে, মানে ভেরিয়াস কাইন্ডস অফ আপনার ইউনিট অফ মেজারমেন্ট আছে। তখন আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। তো এখানে যে ওয়েটটা থাকে, কাস্টমসে কিন্তু ওয়েটের উপর একটা অ্যাসেসমেন্ট হয়, ঠিক আছে, যে যত ভারী পণ্য সেভাবে অ্যাসেসমেন্ট হয়, কেজি ধরে অ্যাসেসমেন্ট হয়, এক একটা নেচার এক এক রকম। ধরেন কাস্টম অ্যাসেসমেন্ট করলো কেজিতে, কিন্তু বাস্তবে আপনি এনে পিসে বিক্রি করেন, তখন আসলে এটাকে আপনি এই প্যাকিং লিস্টে যেভাবে বিক্রি করেন সেভাবে কিন্তু আপনাকে এই 6.2.1 বা 6.1 মেনটেন করতে হবে, ঠিক আছে। এবং ভ্যালু ডিক্লারেশন 4.3 মূল্য ঘোষণা যেটা আমরা বলি, বা আহ, মানে উপকরণ সহগ যেটাকে বলি, সেখানে আপনাকে কিন্তু ওই ইউনিটে মেনটেন করতে হবে। তো অনেক সময় এরকম হতে পারে যে আপনি আসলে কিনে নিয়েছেন কেজিতে, বেজ ইউনিটটা কেজিতে রাখছেন, কিন্তু আসলে যখন উৎপাদন করেন তখন হয়তো গ্রামে ইউজ হয়, তখন আবার কনভার্সন ফ্যাক্টরটা লাগবে। তো আপনাকে ভ্যাটের কাজ করার আগে কিন্তু এই মানে ইনভেন্টরির একটা ভালো আইডিয়া নিতে হবে। প্রোডাক্টটা কিন্তু ফিল করতে হবে, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেটা কেমন, সেটা দেখতে কেমন, সেটার ব্যবহারটা কি, এই সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে, ঠিক আছে, বাস্তব আইডিয়া। যদি আপনি একটা পণ্য নাম দেখে এটা কিরকম হতে পারে ফিল করতে না পারেন, অনেক ক্ষেত্রে কাজ করা কষ্টকর হবে আর কি, হ্যাঁ। মেজারমেন্ট ইউনিট বা আপনি ধরেন পণ্যটা সম্পর্কে হয়তো জানলেন না বিস্তারিত, আপনি এখানে কেজি আছে কেজিতে দিয়ে দিলেন, কিন্তু আসলে বাস্তবে এটা পিসে বিক্রি হয়, তখন অনেক ক্ষেত্রে ওই কনভার্সন ফ্যাক্টরের কারণে আপনার মানে স্টকের পজিশন কম বেশি পজিটিভ বা নেগেটিভ হয়ে যেতে পারে। মানে মানে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি বলছি। তো যার কারণে এই জিনিসগুলোকে কনসিডার করে করতে হবে। যেমন এখানে গ্রস ওয়েট এবং নেট ওয়েট আছে, ঠিক আছে। আপনি হচ্ছে গ্রস ওয়েটে যদি করেন তাহলে একরকম 4.3 রেজাল্ট আসবে, নেট ওয়েটে গুলো আরেক রকম আসবে ওভারঅল স্টকের পজিশন। সো এটাকে আপনার বুঝতে হবে যে আপনি কোন মানে প্রক্রিয়ায় করবেন আর কি, ঠিক আছে। তো এটা আমরা বুঝতে পারতেছি যে আপনি অনেক সময় যখন না বুঝবেন তখন ইম্পোর্টার যে যে আছে, যে আমদানি করে নিয়ে আসছে, সে অবশ্যই জানে, বা কমার্শিয়াল থেকে, বড় বড় কোম্পানি কমার্শিয়াল থেকে ওরা জানে যে আসলে এটা মেজারমেন্ট ইউনিটটা কি হবে। তো এটা সেটে আছে, ওকে। তো সেটে আছে, তাহলে আচ্ছা, আমরা কয় সেট নিয়ে আসছি, 2 সেট, বলুন। কোশ্চেনটা হলো স্যার, তাহলে এই এখানে যে 10,100 আর যে 10,000 হলো, এটার পার্থক্য কি তাহলে স্যার এটা হচ্ছে কি, বিল অফ ধরেন এন্ট্রিতে? পণ্যটার একটা মানে বেসিক ওজন আছে ধরেন 1 কেজি,
হ্যাঁ, কিন্তু এটার প্যাকেজিং গ্রস ওয়েট নেট ওয়েট কার্টুন টার্টুন আছে, এগুলো হচ্ছে প্লাস হলো, তখন তো ওজন বাড়বে না, জি স্যার। এই জন্য এটা চেঞ্জ হয়। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আপনার প্যাকিং লিস্ট ধরে করবেন। হ্যাঁ, এটা কাস্টমস এর ওজন মেপে একটা অ্যাসেসমেন্ট হয়। অনেক সময় কিছু কিছু জিনিস আছে কেজি ধরে অ্যাসেসমেন্ট করে, যেমন নাট বল্টু আছে না, এই যে লোহা জাতীয় জিনিসপত্র, টায়ার, এগুলো কেজি ধরে ওনারা অ্যাসেসমেন্ট করে। যেমন ঠিক এখানে আছে, স্যার 2 সেট আসছে, বলা হ্যাঁ, আছে যে কেজি 2 সেটের মধ্যে কত কেজি এটা হচ্ছে আছে, টোটাল এই এটা আমরা মেশিনটার ডিফারেন্ট। ওয়েট, এটা মেশিন ওয়েট। এই জন্য বললাম এটা আপনাকে জেনে নিতে হবে যে আমদানি করছে যে এটা আসলে জিনিসটা কি আসছে, এটা আসলে কি আসলে আসছে। এখানে দুইটা মেশিন, মেশিন তো আপনি আর কেজি ধরে আপনি কাস্টমার কাছে বিক্রি করবেন না, করবেন? পিসে বিক্রি করতে হবে, জি স্যার। এটা পিস বা সেট, মেশিনকে সেট বলে। মোবাইল ফোন এটা অ্যাসেম্বলিং হয়ে আসছে, তো এটাকে একটা সেট বলে, সেট হিসেবে ডিক্লেয়ার করা, মোবাইল সেট। এটা সেট বা পিস যেভাবে বলেন, আমরা সেটই বলি, এখানে সেট লেখা আছে, সেটটা ইজ স্ট্যান্ডার্ড। তাহলে হচ্ছে মূল্য সকল প্রকার কর ব্যতীত। তাহলে মূল্যটা এখানে কত আছে? 37,70,000 লিখে ফেলেন, 37,70,899 টাকা 31 পয়সা হবে, তাই না? 889। এটা হচ্ছে আমার সকল প্রকার কর ব্যতীত মূল্য। আচ্ছা, তাহলে এবার মোট পণ্য কত হয় যোগ করে দেন, এটা প্লাস এটা। এখানে ভ্যালু আরো দিবে, কারণ হচ্ছে আপনার এখানে তো আমি সেট লিখেছি, এই জন্য আসলে এখানে টু টু, যেহেতু দুইটা আমি নিয়ে আসছি দুইটাই হবে, তাই না? এর বেশি অর্থ সুযোগ নেই। তাহলে ভ্যালুটা যা আছে এর সাথে যোগ হবে, আমি ফর্মুলা অনুযায়ী করি। তাহলে আমদানি এখন যে মূল্য সেটাই আছে। এবার হচ্ছে যার কাছ থেকে নিয়ে আসছি তার নাম, সেটা কোথায় পাওয়া যাবে? উপরে। আমি সংক্ষেপে লিখলাম, পুরাটা লিখলাম না, পুরাটা লিখবেন। ঠিক আছে, পুরাটা ওই চায়না কোম্পানি পুরাটার নাম, তারপর সেটার ঠিকানা, পুরাটা পুরোটা লিখে ফেলবেন, আমি সংক্ষেপে লিখলাম। তারপর যেহেতু এটা হচ্ছে বাইরের কোম্পানি, তো তার তো কোনো নিবন্ধন, তালিকাভুক্তি বা জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকার কোনো সুযোগ নাই, তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে। তারপর এখানে আসবে ক্রয় চালানপত্র অথবা পাবলিক বিল অফ এন্ট্রি। তাহলে আমি এটা নিয়ে আসছি বিল অফ এন্ট্রি নাম্বার থাকবে 1684633। ঠিক আছে, তো এখানে গেলে কেন মানে কার্সরটা হাওয়া হয়ে যাচ্ছে, কার্সর দেখতে পাচ্ছি না। তো আমি এটা বড় করতে পারলাম না, কার্সর দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে বিল অফ এন্ট্রি নাম্বার দেখলাম। এবার হচ্ছে এবার এই ডেটটা, আমার যে আমদানি বিল অফ এন্ট্রি ডেট সেটা লিখবো 11/9/2025। ঠিক আছে? এবার পণ্যের বিবরণ, পণ্যের বিবরণটা আমাদের কোথায় ছিল? কমার্শিয়াল নামটা এই যেটা, রানিও, রানিও কে ছিল? এমব্রয়ডারি। মানে যা নাম আছে পুরোটা লিখবেন, পুরো লাইনটা। ঠিক আছে, পুরো লাইনটা লিখবেন, ব্র্যান্ড নিউ এমব্রয়ডারি মেশিন উইথ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। এবার পরিমাণ, মূসকের নাম, তথ্য, ঠিকানা। এটা হচ্ছে আহ, আসলে এখান থেকে আসলে সেলস এর তথ্য আসবে, এখানে এটা না লিখলেও চলবে, বা এখানে আমরা লিখে রাখতে সাজেস্ট করি, এ পর্যন্ত লিখবেন। এবার হচ্ছে পরে আমরা যখন বিক্রি করব তখন বিক্রির তথ্যটা আমরা এখানে পুরোটা লিখবো। তাহলে এখানে লাস্টে আবার আসি, এই পর্যন্ত চালান, তারপর হচ্ছে গিয়ে প্রান্তিক জেল, প্রান্তিক জেলটা কত থাকবে? তাহলে আমার এটাই থাকবে, প্লাস তাহলে আমার স্টক ক্লোজিং ভ্যালু আছে এটা, এই মার্কে লিখতে পারি ইম্পোর্ট, বাস রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার যখন
ভ্যাট অফিস থেকে আসবে। ভ্যাট অফিস এসে তো আসলে খাতাটা লেখার উদ্দেশ্য তো ভ্যাট অফিসের জন্য, এসে দেখবে যে এই পণ্যটা কত আছে, খাতায় লেখা আছে 2টা, বাস্তবে ফিজিক্যাল স্টকে মিলে দেখবে যে 2টা আছে কিনা। যদি থাকে স্টকে, না থাকলে তখন বলবে যে পণ্য কোথায় বিক্রি করছেন, ভ্যাট দেন নাই, ইত্যাদি ইত্যাদি। তো প্রথম হচ্ছে আমরা রেজিস্টার করে ফেললাম। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আমি যখন সেল করব তখন তো আবার প্রান্তিক জের কমে যাবে না? হ্যাঁ, প্রান্তিক ম্যানেজ হয়ে যাবে। সেল করার আগে এটা হচ্ছে আমার প্রথম কাজ, আমি এখন নিয়ে আসলাম। জি স্যার, এবার আমার এই পণ্যটা আমাকে কি করতে হবে, 4.3 ডিক্লারেশনটা করতে হবে। ঠিক আছে, খুব মজা লাগতেছে স্যার বিষয়টা। এবার আমরা এক কাজ করি, আমি জানি না কেন পয়েন্টার হাওয়া হয়ে গেল। স্যার আপনি একটু মানে আপনি একটু ডিসকানেক্টেড হয়ে একটু রিফ্রেশ দিলে মনে হয় ঠিক হতে পারে। হ্যাঁ, একবার Please দিয়ে একটু বের করছিলাম, হয়ে স্টপ স্যার করে। একটু রিস্টার্ট বা করলে ভালো হয়, বা আপনি রিফ্রেশ। বের হয়ে আচ্ছা মানে পেজ থেকে বের আচ্ছা হয়ে স্যার আবার নতুন করে রিকানেক্ট নেন। রিস্টার্ট দেন আচ্ছা স্যার, তাহলে এটা ঠিক হয়ে যাবে স্যার। আচ্ছা, আমি লিভ নিয়ে আবার করি না, জি তাহলে স্যার, জি আমার স্যার, অবশ্যই না, ডিস্টার্ব করেন হচ্ছে। স্যার, করেন, নিয়ে আর করেন স্যার। রেকর্ডিংটা থাকবে তো স্যার? রেকর্ডিংটা তো থাকবে, ওকে স্যার। হ্যাঁ, রেকর্ডিং আপনি তো স্যার হচ্ছে। লিড করলে সমস্যা নেই স্যার, ওটা ইয়া থাকবে, আচ্ছা রেকর্ডিং হ্যাঁ, তো থাকবে, আমি ওটা তো হ্যাঁ হ্যাঁ, ইয়া। জি স্যার। না লিভ করলে আবার এখানে ঝামেলা আছে, পোস্ট টোস্ট বানাইতে হবে আরেকজনকে। ও আচ্ছা যাই হোক, দেখা যাক, জি স্যার। আবার স্টার্ট দেই। মুশকিল, এতক্ষণ ঠিক থেকে আবার আসছে, আসছে, যাক। আচ্ছা যাক, আসছে। এবার আমি এটা একটা গাড়ির জন্য ছিল, তো আমি এটাকে সেভ করে কল দিবে, রেখে কল দেই। দিবে। এটা একটু জমের সমস্যা, আবার হারিয়ে গেছে। আর যাই হোক, আমি মানে আমার কিবোর্ড চালানোর অভ্যাস আছে, কিবোর্ড দিয়ে করি। এবার হচ্ছে 4.3, এই 4.3টা দেখতে পাচ্ছেন যে এটা ফরম্যাটেড PD21 দ্বারা আহ, এটা হচ্ছে ডিফাইন করা হয়েছে প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম বলতে এখানে কি লিখতে হবে আমার? আমার প্রতিষ্ঠানের নাম কি ছিল? ইসমাইল, ইসমাইল ট্রেডিং। ইসমাইল ট্রেডিং এখানে লিখবো, তারপর তার ঠিকানা আদাবর সামথিং এরকম কিছু ছিল। তারপর ধরেন বিন নাম্বার একটা ছিল, যা ছিল তার বিন নাম্বার, আমি বিন নাম্বারটা লিখলাম। দাখিলের তারিখ ধরেন আমি প্ল্যান করলাম এটা আগামীকাল এই ইয়েটা আহ দাখিল করব। আগামীকাল কত তারিখ? 20 তারিখ। 20 তারিখ, একটু দেখতে দেখতে পাচ্ছেন? একটু বড় করে দিলাম। জি স্যার, দেখতে পাচ্ছি 20/11/25। হ্যাঁ হ্যাঁ, একটু বড় করে দিলাম। আগামীকাল এটা মানে ধরেন সাবমিট করব, হ্যাঁ এটা 4.3টা। জি স্যার। যেহেতু আগামীকাল এটা সাবমিট করব, তাহলে আমাকে আমাকে আগে মানে ডেটটা আগে তৈরি করতে হবে, এই 4.3টা। তারপর ঘোষণা ঘোষিত সহগ অনুযায়ী পণ্য বা সেবার আহ, প্রথম সরবরাহের দিন, ধরেন আমি এই পণ্যটা আপনি কবে সরবরাহ করবেন সেই দিনটা দিতে হবে। ধরেন এটা আমি কালকে ঘোষণা দিলাম, আমার তো ধারণা যে হয়তো 22-25 তারিখে তো বিক্রি হয়ে যেতে পারে। আমি 22 বা 23 তারিখ বা আপনি দিতে পারেন, বা 15 দিন আগে দিতে হয় আর কি নিয়ম, বা একদিন আগে দিলে হয়, অসুবিধা নেই। আপনি 20 তারিখ ঘোষণা দিচ্ছেন, আপনি বললেন যে হয়তো 20 তারিখ, আপনি তো জানেন না, এটা তো আসলে অ্যাজাম্পশন। আপনি অ্যাজাম্পশন রিপোর্ট সাবমিট করলেন, কারণ আপনার এখন ডিক্লেয়ার দিচ্ছেন কালকে, আপনি আলহামদুলিল্লাহ কাস্টমার পেয়ে গেছেন, আপনি বসে থাকবেন, বিক্রি করে দিবেন, কিন্তু আইনে বলা আছে 15 দিন আগে এটা ঘোষণাটা দেওয়ার জন্য। তো আপনার ঘোষণাটা দেওয়ার পরে আপনি বিক্রি করে দিলে কোনো অসুবিধা নেই। ধরেন আপনি ঘোষণা দিলেন কালকে, ধরেন এখানে আমি 20 তারিখে যদি লিখি যে হ্যাঁ আমি কাল আজকে ঘোষণা দিচ্ছি, আজকে বিক্রি করবো, তাও এটা ভ্যালিড হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো সেফ সাইডে থাকাই ভালো। অনেক সময় আরো ওরা খুব ভেজাল করে, এত ঝামেলা না করে একটা ডেট দিয়ে রাখবেন 15 দিনের মধ্যে, যে আগামী 15 দিন পরে, মানে যে ডেট সাবমিট করবেন তাতে 15 দিন দিয়ে রাখবেন। যদি মনে করেন যে আগামী 15 দিন বা 20 দিন পরে বিক্রি হবে, আর যদি মনে করেন যে ইনস্ট্যান্ট বিক্রি হবে, তাহলে ইনস্ট্যান্ট তারিখটা দিয়ে দিবেন, আজকের তারিখটা দিয়ে দিবেন বা আগামীকালকের তারিখটা। তা এই হচ্ছে হেডিং আমার পূরণ করা হয়ে গেল। এবার আসেন এই হেডিং গুলো একটু বুঝি। ক্রমিক নাম্বার, ক্রমিক নাম্বার একটা দিচ্ছে, বলেন বলেন বলেন। কোশ্চেনটা যদিও সিলি, তারপরে জিজ্ঞেস করি স্যার, না, এই নো মূল্য ইস্যু, নো ইস্যু।
স্যার মূল্য ঘোষণাটা স্যার কোথায় দিতে হবে আমাদের? ডিভিশন অফিসে সাবমিট করতে হয়। যে আমরা এই 4.3-তে পড়েছিলাম যে আপনার একজন ট্যাক্স পেয়ার যেই ডিভিশনে বিলটা নেওয়া আছে সেই ডিভিশনে বিভাগীয় কর্মকর্তা বরাবর এই 4.3-টা সাবমিট করতে হবে বিভাগীয় অফিসে। আমরা রেজিস্ট্রেশনে পড়েছিলাম যে ওই যে রেজিস্ট্রেশন নাম্বারের হাইফেনের পরে 4টা সংখ্যা, তাই না? প্রথম 2টা সংখ্যা মিন করে কমিশনারেট, পরে লাস্টের 2টা সংখ্যা মিন করে কি তার বিভাগ, কোন এই ডিভিশনে অবস্থিত। বিভাগ। হ্যাঁ, তো ওই বিভাগীয় যে প্রধান বিভাগীয় কর্মকর্তা বরাবর, বিভাগীয় কর্মকর্তা বলতে যে মানে ডিসি কে বোঝায় আর কি, তিনি থাকে ডেপুটি কমিশনার বা এই র্যাঙ্কে বিভাগীয় কর্মকর্তা, ওনার বরাবর আপনার এই 4.3-টা সাবমিট করতে হবে। ঠিক আছে? তো যখন আপনি এটাকে সাবমিট করলেন, কি কি বর্ণনা আছে আমরা দেখি। কমিক নাম্বার 1 2 3 এভাবে দিবেন। আসলে এটা কমিক নাম্বারটা হুদাই দিচ্ছে, এটা আসলে একটা 4.3-তে একটা প্রোডাক্টে ডিফাইন হয়, তো একাধিক প্রোডাক্ট আসলে এখানে ডিফাইন করার সুযোগ নেই। তো আমার হিসাবে এই ক্রমিক নাম্বারটা আননেসেসারি, এটার কখনো ইউজেস নাই। তো তারপর হচ্ছে পণ্যের এইচএস কোড, যে জি স্যার। পণ্যটা আপনি বিক্রি করবেন তার এইচএস কোড বলুন। স্যার 4.3-টা কি অনলাইনে সাবমিট করতে হয় নাকি অফলাইনে, মানে অফলাইন অনলাইন দুই দিকেই করা যায়, তো ম্যানুফ্যাকচারিং এর জন্য কমপ্লেক্স করা যায় না, কারণ এখানে অনেক কিছু ইস্যু আছে। হ্যাঁ, তো আচ্ছা আমরা আপনাদেরকে একটা গ্রুপে অলরেডি একটা টাস্ক দিয়েছিলাম, দেখছেন কিনা যায় না, হ্যাঁ? যে একটা কেস স্টাডি, এখানে এটা করলে বুঝতে পারবেন। হ্যাঁ, কি জটিলতা অনলাইনে আসলে দেওয়া যায়, ট্রেডার যারা তারা দিতে পারে, তো ম্যানুফ্যাকচার যদি ফিজিবল হয় তাহলে দিবে। কিন্তু আমার দেখা মতো ম্যানুফ্যাকচার যারা আছে তাদের যে মানে 4.3-এর যে ডিজাইন প্রক্রিয়া এবং যেসব এলিমেন্ট থাকে, উপাদান বা উপকরণ থাকে, সে অনুযায়ী অনলাইনে ভাবে ডিফাইন করা যায় না, এই জন্য সবাই ম্যানুফ্যাকচাররা হার্ড কপি রিটার্নে সাবমিট করে। ঠিক আছে? জি স্যার। ওকে, সো আমরা এইচএস কোডটা নিয়ে যাই 844। আমরা এখানে এইচএস কোড লিখতে পারি 844, তারপর কি আছে 7900। ওই আমদানি 000 না 000 আছে না 7900, হ্যাঁ। আমদানি পর্যায়ে এখানে বিল অফ এন্ট্রিতে ডট দেওয়া থাকে না, ভ্যাট অনলাইন আবার ডট দেওয়া থাকে, ডটটা দিয়ে নিই। এই তো এখন এই যে আমার এইচএস কোড পেয়ে গেলাম। এইচএস কোড এবার হচ্ছে এখানে পণ্যের আমার সরবরাহতব্য পণ্যের নাম ও বর্ণনা, প্রযোজ্য ক্ষেত্রে ব্র্যান্ড নাম সহ। যদি আপনার পণ্যের কোনো ব্র্যান্ড নাম থাকে তাহলে সেই ব্র্যান্ড নামটা দিবেন। এটা একটু মার্চ করে দিই, মার্জিত আছে। আচ্ছা, পণ্যটার নাম কি ছিল? ব্র্যান্ড নিউ এমব্রয়ডারি মেশিন। ঠিক আছে, এমব্রয়ডারি মেশিন পুরোটা লিখে নিলেন। এবার অথবা এটাকে আপনি আপনার মতো করে নাম দিতে পারেন, এখানে যে ব্র্যান্ড নিউ নাম দিতে হবে, ওখানে যে এখানে কমার্শিয়াল নাম যেভাবে সেইভাবে দিতে হবে এরকম ম্যান্ডেটরি না। কারণ হয়তো আপনি এক নামে এখানে নিয়ে আসছেন, কিন্তু আপনি হয়তো আরো শর্টলি নাম ইউজ করেন অথবা কোডিং ইউজ করেন, সেভাবে দিতে পারেন। কিন্তু এটা এই জায়গায় যে 5 নাম্বারে ও মিল থাকতে হবে। ঠিক আছে, এখানে জি মিল স্যার। না থাকলেও চলবে। এটা হচ্ছে আপনার নাম, মানে আপনি এই পণ্যটা বিক্রি করার সময় কিভাবে বিক্রি করেন, কি নামে বিক্রি করেন। আর এখানে যে বিবরণের নাম, এটা আমদানির সময় কি নামে ছিল সেই নামটা। ওকে, জি। তাহলে এটা কিভাবে বিক্রি হবে? ওয়ান সেট, আমি ডিক্লেয়ার করব ওয়ান ওয়ান সেট। সেট আকারে, ওয়ান সেট আকারে বিক্রি করব। তারপরে এখানে বলা আছে একক একই পণ্য। পণ্য সরবরাহে ব্যবহার্য যাবতীয় উপকরণের কাঁচামালের ও প্যাকিং সামগ্রীর বিবরণ, পরিমাণ ও মূল্য, ক্রয় মূল্য। উপকরণ ভিত্তিক অপচয় শতকরা হ্রাস। মানে হচ্ছে আপনি মানে আমরা যে মানে যা আমরা কিনে নিয়ে আসলাম, সেটা আমদানি হোক বা লোকাল হোক, এই পণ্যটা ব্যবহার ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহৃত হবে সবগুলোর নাম লিখতে হবে, কতটুকু ইউজ হবে, অপচয় থাকলে অপচয়, এবং তার ক্রয় মূল্য কত, যদি অপচয় হয় সেক্ষেত্রে অপচয়ের পার্সেন্টেজ হার কত, সেটা বোঝার জন্য। কারণ এইখানে হচ্ছে শুভঙ্করের ফাঁকি। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং এর জন্য অপচয় হচ্ছে কি, এইখানে হচ্ছে বিজনেস বেনিফিট। এই যে বলে না, জ্ঞানী মানুষ আইনের চিপা দিয়া বেনিফিট নেয়, এই জি হয়েছে স্যার। সেই জায়গা, অপচয়। ওকে, সো এখানে আমরা সেম স্যার এভাবে লিখবো স্যার একটু বলি, অপচয় কি স্যার ওই যে ওয়েস্টেজ, এটা কি? ওয়েস্টেজ। জি স্যার, বুঝতে পারছি।
না ওয়েস এখানে অপচয় হচ্ছে কি, ধরেন প্রোডাকশনের জি একটা স্ট্যান্ডার্ড লস আছে। ধরেন জি আপনি একটা র ম্যাটেরিয়াল দিয়ে প্রক্রিয়া করবেন, ধরেন জি আপনি 1 কেজি দিলে 1 কেজির আউটপুট পাবেন না, মেশিনে ক্ষয় হবে। বা জি ধরেন আটা স্যার। দিলে হয়তো আটা 1 কেজি পাবেন, এর জি সাথে অন্য অন্য জিনিসগুলো কেমিক্যাল টেমিক্যাল জি থাকলে এগুলো একজাক্ট ওই রকম তো হুম। থাকে না। তো যার কারণে এটা অপচয় হয়। যেমন না স্যার। কিছু কেমিক্যাল আছে, ধরেন আপনি একটা জিনিস উৎপাদন করার পর এটা ওয়াশিং করতে হয় কেমিক্যাল দিয়ে, তো ওইটা তো আর এখানে অ্যাড হবে জি না স্যার। ওটার ওয়েটের সাথে, এটা না, পুরোটাই অপচয়। এটা কি হবে, পুরোটাই অপচয় হয়ে অপচয়। যাবে, 100% অপচয় হয়ে যাবে মানে বা আমরা কি স্যার এটাকে বাতাসে প্রসেস উড়ে যাবে। লসও বলতে পারি স্যার? হ্যাঁ, এটা হচ্ছে প্রসেস লস। জি স্যার। প্রসেস লসটাই আসলে অপচয় বলতে জি স্যার। চাচ্ছে। ধরেন আপনি, ধরেন 1 কেজি বানালে হয়তো 1 কেজি 100 গ্রাম জি স্যার। মানে দিতে হবে, আউটপুট আসবে কি 100 গ্রাম, কিন্তু আপনি তো কিনে আনলেন 100 মানে 1 কেজি 100 গ্রাম, জি তাই না? এই কারণে ওয়েস্টেজ কতটুকু হচ্ছে সেটা একটা মেজারমেন্ট নেয়। কারণ হচ্ছে আপনার ওয়েস্টেজ দিয়ে যতটুকু আপনি ওয়েস্টেজ থেকে ধরেন ডিক্লারেশন দিয়ে সেভ করলেন, সেভ করে ধরেন অ্যাকচুয়াল ওয়েস্টেজ ততটুকু হলো না, এখান থেকে জি আপনি একটা বিজনেস বেনিফিট নিলেন আউট অফ মানে ইয়ে প্রসেস সিস্টেম, মানে ব্যাটের ট্র্যাকিং সিস্টেমের বাইরে। তো এই কারণে হুম। ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ক্রস ভ্যালিডেশন করে। তখন এটা শুল্ক গোয়েন্দায়, এটা ওই যে ভ্যাট গোয়েন্দায় যখন অডিট করে, তখন এরা কিন্তু কমিশনার দা ওভার দ্য হেড কাজ করে, ঠিক আছে? তো তাদের জি অ্যাক্সেসিবিলিটিটা সারা বাংলাদেশ, আর একটা কমিশনারেটের অ্যাক্সেস শুধু তার অধিক্ষেত্র, তার যে জিওগ্রাফিক লোকেশন আছে এই পর্যায়ে, এই লোকেশনের ভিতরে একটা প্রতিষ্ঠানকে এক্সপ্লোর করতে পারে। ধরেন জি আটা উৎপাদনকারী প্রতিষ্ঠান 2 কমিশনারেটে পড়লো, এখন দুইজনের কিভাবে 4.3 দেয়, কে কতটুকু ফাঁকি মারে, যদি ক্রস ভ্যালিডেশন করতে চায় তাহলে শুল্ক গোয়েন্দা করতে পারবে, কারণ সে সব জায়গায় অ্যাক্সেসিবিলিটি আছে। জি দুই স্যার। কমিশনার থেকে দুই আটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের 4.3 নিয়ে সে অ্যানালাইসিস করে দেখতে পারবে যে কার কতটুকু ওয়েস্টেজ, তার ওয়েস্টেজ কেন বেশি, তার ওয়েস্টেজ কেন কম, সে জি কতটুকু প্রফিটে নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো ইয়ে করা যায়। এবং তখন এক ইন্ডাস্ট্রি দিয়ে আরেক ইন্ডাস্ট্রি ধরে। এই জন্য সিমিলার ইন্ডাস্ট্রি মানে মানে পরামর্শ করেই তারা এই 4.3 এবং ইয়াতে আগায়। এবং ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি যারা ভ্যাটের কাজ করে, ট্যাক্সের কাজ করে, তাদের কোলাবোরেশনটা খুব জরুরি, এবং ওটা কোলাবোরেশনটাও রাখে বাস্তবে। জি স্যার। আচ্ছা, ব্রান্ড নিউ এমব্রয়ডারি মেশিন যেটা ছিল সেটা এখানে বিবরণ এক্স্যাক্টলি আপনার যে নামে আপনার এখানে বিল অফ এন্ট্রিতে আছে সেই নামটা এখানে দিতে হবে। তারপর অপচয় পরিমাণ, যেহেতু এটা ট্রেডিং আইটেম, এটা তো অপচয় কিছু নাই, এটা না। তাই হবে। হ্যাঁ, যা আছে তাই হবে। ক্রয় মূল্য, এবার ক্রয় মূল্যটা কি হবে, আমার যে ভ্যাটের মূল্যটা আছে তার অর্ধেক। এই যে এটি হচ্ছে ভ্যাটের যে বেস গুলো আছে সেটাই হচ্ছে এখানে কস্ট ভ্যালু, ঠিক আছে, 4.3 কস্ট ভ্যালু। এবার আপনারা যদি কি মানে অ্যাকাউন্টস এর যারা আছেন বা এই যে কস্ট ম্যানেজমেন্ট যারা আছেন, তারা এটার সাথে আসলে এগ্রি হতে পারবেন না। হ্যাঁ, ভ্যাটের কস্টিং আর অ্যাকচুয়াল একটা প্রোডাক্টের কস্টিংটা এক মানে অ্যালাইনমেন্ট হওয়া যায় না। ভ্যাটকে যদিও মানে চেষ্টা করা হয় অ্যাকাউন্টের সাথে মানে ইয়ে করতে, কি বলে, অ্যালাইনমেন্ট করতে, করা যায় না, অনেক জায়গায় এরকম প্রবলেম। জি স্যার। এই ভদ্রলোক যে মেশিনটা নিয়ে আসছে উনি কি কস্ট ভ্যালু বলবে যে 37,70,000 সামথিং? না, এর সাথে লোডিং চার্জ আছে, আনলোডিং চার্জ আছে, এলসি কমিশন আছে, ব্যাংক চার্জ আছে, তারপর হচ্ছে সিএনএফ এর চার্জ আছে, কত কিছু এটার সাথে ইনভলভ, তাই না? লোডিং আনলোডিং চার্জ, পরিবহন, এগুলো সব মিলে যোগ করলে তখন তার হচ্ছে অ্যাকচুয়াল কস্টিংটা বের হবে। কিন্তু অ্যাকচুয়াল জি কস্টিংটা দিয়ে আপনি কিন্তু ভ্যাটের ডিক্লারেশনটা করতে পারবেন না। ভ্যাটের ডিক্লারেশনটা অনেকটা লিনিয়ার, সে ডকুমেন্টেড। কিভাবে ডকুমেন্টেড, এখানে ভ্যাটেবল ভ্যালু যেটা আছে আমদানির ক্ষেত্রে, সেটা হচ্ছে তার বেজ মূল্য। তাহলে চলেন আমরা মূল্যটা এক করে ফেলি। কত ছিল? 37,70,000 এটা 9.31 ডিভাইডেড বাই 2। তাহলে একটা মেশিনের দাম হচ্ছে 18,85,000। এখানে আমি একটার জন্য ডিক্লেয়ার দিচ্ছি, আমি দুইটার জন্য দিচ্ছি না, যেহেতু একই মেশিন দুইটা আসছে, তাহলে হচ্ছে এখানে দুইটার ভ্যালু আছে। তো ও সবসময় সিঙ্গেল কোয়ান্টিটিতে ডিক্লারেশনটা দিবেন, হলো। সিঙ্গেল ইউনিটে ডিক্লারেশনটা দিবেন। জি এটা স্যার। দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। তাহলে আচ্ছা এখানে যদি আপনার 100 যদি আসে আপনি একটা দিবেন। যদি স্যার হুম, একটা মেশিন আসতো স্যার, কথার কথা স্যার। একটা আসলে একটাই, তাহলে তো জি কোনো কথাই নেই। জি স্যার, বুঝতে একটারে পারছি। তো আর ভাগ করে বিক্রি করতে পারবেন না না। না, মানে সেটাই এটা স্যার। হচ্ছে আপনি সাপ্লাই যেভাবে দিবেন, যে ইউনিটে আপনি ডিক্লেয়ার, বিকজ আপনার এই দুইটা মেশিন কিন্তু একজনের কাছে দিবেন না, আপনি হোলিস্টিকলি আপনি এটাকে ডিক্লারেশনের জন্য করতে পারছেন না, এবং দুইটা জি মেশিন হয়তো আপনি দুইজন কাস্টমারে দিবেন, অথবা একজনও নিতে পারে, যেভাবে জি নিক না স্যার। কেন আপনি লোয়েস্ট ইউনিটে মানে
এটা একটা ম্যাথমেটিক্স বা হিসাব সংরক্ষণের পদ্ধতি সিস্টেম। এটা আপনাকে জি স্যার। লোয়েস্ট ইউনিটে হিসাবটা রাখলে আপনি তখন কনভার্সন যে কোনো ইউনিটে করতে পারবেন। রাইট আপার স্যার। ইউনিটে কনভার্সনটা ইজি হবে। তা আমি 2 দিয়ে ভাগ করে নিলাম। তাহলে এটাই হচ্ছে তার মানে আমার আমদানি পর্যায়ে এটা হচ্ছে ক্রয় মূল্য। ওকে, জি জি এবার স্যার। আসেন অপচয়। অপচয় তো জিরো, অপচয় যেহেতু জিরো, শতকরা পার্সেন্টেজ জিরো। এবার এবার বলা আছে কি আমার এখানে সংযোজনের খাত। এবার ওই যে আপনারা যে ওই যে কস্টিং যা যা আছে, এই ভদ্রলোকের যত কস্টিং আছে উনি একটা তো হিসাব করবে অ্যাকচুয়াল কস্টিং, এগুলো এটা বাদ দিয়ে বাকি যা কস্টিং আছে সব এখানে তুলে দিতে হবে ওনাকে, অ্যাকচুয়াল কস্টিং যদি উনি করতে চায়। ঠিক জি আছে? স্যার। তো আসলে ভ্যাটে তো এইভাবে চলে না, একটা একটা অ্যাজাম্পশন ভ্যালু, মোটামুটি একটা অ্যাজাম্পশন ভ্যালু দিয়ে সবাই করে। এখানে উল্টা কাজ চলে যে আপনি কয় টাকা ভ্যাট দিবেন সেই অনুযায়ী হিসাবপত্র চলে। কারণ ইন্ডাস্ট্রি বললো যে আমি এখানে 7.5 মানে দিয়ে আসছে কত, অ্যাডজাস্টমেন্ট করতে পারবে ভ্যাটে কত, এই মানে 2টা মেশিনে 1,86,000 সামথিং। সে বলবে আর হয়তো কিছু ভ্যাট দিব 5,000 বা 10,000। তখন সেই অঙ্ক মিলে আপনাকে রিভার্সাল হয়েতে হিসাব করে দেখতে হবে যে আপনার এডিশন বা সংযোজন কত দিলে, এখন সংযোজনের উপরেই তো ভ্যাট আসবে তাই না, সংযোজন যত বেশি ভ্যাট তত বেশি। আচ্ছা, সে যাই হোক। এখন আহ সংযোজনের খাত বলতে এবার এনবিআর যেটা আপনার কাছে চাচ্ছে যে আপনি এই যে মেশিনটা নিয়ে আসলেন আপনার কি কি খাতে খরচ আছে। যেমন আমরা বললাম এলসি চার্জ, কমিশন, ব্যাংক চার্জ, সিএনএফ চার্জ, লোডিং চার্জ, আনলোডিং চার্জ, পরিবহন খরচ, তারপর হচ্ছে লেবার কস্ট, তারপর হচ্ছে আপনার এই মেশিন এনে আপনার হচ্ছে খরচ আছে না, আরো কাগজ কলম খরচ গেছে। তারপর আপনার হচ্ছে একটা আপনার কি অফিস একটা ওভারহেড কস্ট আছে, স্যালারি আছে, তারপর হচ্ছে আপনার স্টাফ খরচ আছে, ইলেকট্রিসিটি বিল আছে, বা ধরেন আপনার পানির বিল আছে, যা খরচ আছে, এন্টারটেনমেন্ট কস্ট আছে, যত রকমের কস্ট আছে সবগুলো কস্ট আপনার এখানে দিতে হবে। ঠিক আছে? তো আমার এখানে কিছু নমুনা আছে, যেমন স্যালারি এন্ড ওয়েজেস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ধরেন অ্যাডভার্টাইজমেন্ট আর কি, হ্যাঁ, অফিস রেন্টের উপর একটা দিলেন। এটা তো আসলে অ্যাজাম্পশন করে করতে হয়, এগুলো পুরোটাই হচ্ছে অ্যাজাম্পশন। তা আপনি তো আসলে আগে থেকে জানেন না, আপনার ধরেন মাসের ভাড়া হচ্ছে 25,000 টাকা আপনার যে গোডাউনটা। তো 25,000 টাকা যদি ভাড়া হয় তাহলে আপনি তো 25,000 টাকা এই মেশিনের উপর দিয়ে দিতে পারেন না, পারবেন? তাহলে তো হিউজ মানে দাম বেড়ে যাবে, এত দাম বেড়ে যাবে, এই দামে তো আর বিক্রি হবে না বা এটা আসলে ফিজিবল না। এটা বললে অ্যাজাম্পশন যে আপনি একটা বছরের টার্গেট নিলেন যে আপনি এতগুলো মেশিন করবেন বা এতগুলো আনার সম্ভাবনা আছে, এবং সেই অনুযায়ী আপনি একটা ডিভাইড করে ভাগ করলেন যে কত হতে পারে। ওকে, ব্যাংক চার্জ রিলেটেড এএমসি তে যত চার্জ সেটা উল্লেখ করে দিতে পারেন, ট্রেনিং এক্সপেন্স মানে যা যা থাকবে, আমি এখানে কিছু স্যাম্পলিং দিলাম। তারপর প্রফিট, একটা প্রফিট অ্যাড থাকবে, শুধু খরচ তো খরচ ডাইরেক্ট চলেই গেল, ডাইরেক্ট কস্ট। তারপর আপনার প্রফিট কত করবেন, প্রফিটটা এখানে অ্যাড করবেন। সবকিছু মিলে ইন্টারনেট কস্ট দেখেন সবই আছে মোটামুটি। ডেপ্রিসিয়েশন তো আপনার লাগবে না, ট্রেডারের জন্য লাগবে না। জি বলুন। আর আপনি স্যার যে কিছুক্ষণ আগে একটা ঠিকই মতো ব্যাক না। ক্যালকুলেশন, স্যার কিছুক্ষণ আগে যে আপনি একটা ব্যাক ক্যালকুলেশনের কথা বলতেছিলেন, ওই যে এডিশনের উপরে, স্যার এইটার ক্যালকুলেশনটা একটু শর্টলি দেখানো যাবে স্যার? আচ্ছা 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 আচ্ছা, দেখাবো দেখাবো, ওকে ওকে দেখাবো, আছে আমার কাছে করা আছে, দেখাবো। আচ্ছা, তো স্যার এখন ডেপ্রিসিয়েশন তো এর জন্য হবে না, যেহেতু ট্রেডার, এটা তার জন্য এটা প্রযোজ্য না। হ্যাঁ, ট্রেডারের জন্য আসলে ডেপ্রিসিয়েশন কি হবে, এটা যারা ম্যানুফ্যাকচারিং করে তার মেশিন যেগুলো দিয়ে প্রোডাকশন করে তার একটা ডেপ্রিসিয়েশন চার্জ থাকে। তো সেই অনুযায়ী প্রত্যেকটা 4.3 একটা ভ্যালু সেটাকে লোড দেয়, অ্যাড করে দেয়। তো এখন যেহেতু আপনি ট্রেডার, আপনার জন্য একটা সুযোগ আছে, আপনি চাইলে 4.3 একটা ভার্সন আছে, আপডেটেডটা আছে, আপডেটেড বাংলা। আচ্ছা, দেখেন এই যে 4 নম্বর পয়েন্টে যেটা লেখা আছে, যদি দেখা যায়, এটা নতুন অ্যাড করছে, নিবন্ধিত ব্যবসায়ী কর্তৃক পণ্য সরবরাহের ক্ষেত্রে কলাম 10-এ সর্বমোট মূল্য সংযোজনের পরিমাণ শব্দগুলি উল্লেখপূর্বক কলাম 11-এ সর্বমোট মূল্য একটি সংখ্যায় উল্লেখ করা যাইবে। ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে মূল্য সংযোজন খাত পৃথকভাবে উল্লেখ করিতে হইবে না। বুঝছেন ব্যাপারটা?
ব্যাপারটা আমি আরো সহজ করে উপস্থাপন করি। তাই ছিল। এই যে আমরা এখানে ভেঙে ভেঙে খাতগুলো দেখাইছি, ঠিক আছে, এই ভেঙে ভেঙে খাতগুলো দেখাইতে হবে ম্যানুফ্যাকচারের জন্য। আপনি যদি ট্রেডার হন তাহলে আপনি এখানে এত কিছু না দেখে, এত সবকিছু না দেখে শুধু একটা ঘরে মানে এতে দেখাতে পারেন। আমি এটাতে লিখি টোটাল ভ্যালুয়েশন। ধরেন সব মিলে আপনার যদি মিজান ভাই মিউট করেন। একটু মিউট করেন, হ্যাঁ একজন মিউট করেন, হ্যাঁ, টোটাল ভ্যালুটা আপনি যে খাতটা আছে খাতে টোটাল ভ্যালুটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন, ঠিক আছে। টোটাল টোটাল এর খাতটা এখানে উল্লেখ করে দিতে পারেন, যে ধরেন এখানে আপনার কস্ট হলো টোটাল মিলে 50 টাকা, মানে ধরেন 5000 টাকা, $5 লাখ বা সামথিং। অথবা আপনি ব্রেকডাউন করে দিতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। আপনি চাইলে ব্রেকডাউন করেও দিতে পারেন, অথবা ট্রেডার হিসাবে আপনি শুধুমাত্র আপনি বলতে পারেন যে টোটাল ভ্যালু এডিশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা একটা এডিশন এখানে হিসাব করে দিই টেন্টেটিভ, হ্যাঁ। ক্যালকুলেশনটা আমি পরে দেখাচ্ছি, হ্যাঁ। এটার একটা ধরেন আমি এর উপর বলেন কত পার্সেন্ট এডিশন দিব? 10% দিই, জি স্যার 10% দিই। 10% দিলেও তো 1,88,000 টাকা হিউজ টাকা আসে, হ্যাঁ। আচ্ছা 10% দিই, ধরেন ডাইরেক্টই বসে, তাহলে কিন্তু এতগুলো খাত আসবে না, ঠিক আছে। আমি ডাইরেক্ট দেখাই, উঠাই টোটাল ভ্যালু এডিশন। আমি এখানে ডাইরেক্ট পার্সেন্টেজ দিয়ে মাইরা দিই, 10% ধরেন দিলাম। তাহলে এখানে আমার কত হলো? এখানে আমরা একটা এই ঘরে যুগ টেনে দিই, হ্যাঁ। এটা হচ্ছে আপনার এই সাইডে টোটাল এডিশন, আর এই সাইডে হচ্ছে টোটাল এডিশনটা আছে এই পাশে ক্রয় মূল্য। এই দুই পাশে টোটাল, তাহলে এই পণ্যটার দাম কত দাঁড়ালো? এই পণ্যটার দাম হচ্ছে 20 লাখ সামথিং, 20,73,989 টাকা 12 পয়সা। এই ভ্যালুটা যেটা পাইলাম এটা হচ্ছে আমার বেস ভ্যালু অফ বেস ভ্যালু অফ পি এ টি। এই ভ্যালুর উপর আমার এবার ভ্যাট অ্যাপ্লাই হবে, ক্লিয়ার? জি স্যার অনেক এডিশনটা অনেক ভদ্রলোক এই জায়গায় ভুল করেন, যে এখানে জি ভ্যাট সহ যোগ করে দেন। হ্যাঁ, এরকম অনেক কেস আমরা ভ্যাট অফিসে পাইছি, অনেক বড় বড় কনসালটেন্টরাও এরকম পাবেন, যে হয়তো প্র্যাকটিসের শুরু থেকে 4.3 এরকম করে ফেলছে, এখানে ভ্যাট সহ যোগ করে দিচ্ছে। ভ্যাট সহ হবে না, এটা হচ্ছে অ্যাজাম্পশন, মানে এটা হচ্ছে বেস ভ্যালু অফ ভ্যাট এন্ড এসডি। এসডি অ্যাপ্লাই যদি থাকে তাহলে এই ভ্যালুর উপর এসডি ক্যালকুলেশন হবে, দেন ভ্যাট ক্যালকুলেশন হবে। আর যদি এসডি না থাকে তাহলে এই ভ্যালুর উপরই
মানে ভ্যাট ক্যালকুলেশন হবে। এটা আসলে আমরা একটু কারেকশন করে লিখি, বেস ভ্যালু অফ এসডি অর বিএটি। এই ভ্যালুটার উপরে এবার আপনার ভ্যাট অ্যাপ্লাই হবে। হুম। তাহলে এখানে আমরা কত পার্সেন্ট এডিশন করলাম? এডিশন কত হয়েছে? 10%। 10%। ওই হলো পার্সেন্টেজ, তার এক পার্সেন্টেজ। এটা যেহেতু লিনিয়ারে বুঝে যাচ্ছে 10% আর 10% করিয়ে দিয়েছি। তা এখন যখন অনেকগুলো আইটেম থাকবে তখন আপনাকে সব যোগ করে এটাকে ডিভাইড করলে আপনি পার্সেন্টেজ পেয়ে যাবেন। ঠিক আছে, এডিশন ডিভাইডেড বাই ইনপুট কস্ট ইন্টু 100, তাহলে আপনি পার্সেন্টেজ পেয়ে যাবেন। তো এখন ভ্যাট অফিসে যখন আপনি একটা 4.3 নিয়ে সাবমিট করবেন, যে এটা এখন তৈরি করলেন, কারণ এটা তৈরি আরো বাকি আছে, এখানে একটু যোগ করে দিবেন। যোগ করে দেওয়া ভালো। এডিশন এটা দেখাইতে হবে না, এটা আমি বোঝার জন্য দিলাম। এবার ধরেন মিস্টার যে থাকবে ওর নাম, তারপর হচ্ছে তার পজিশন, ধরেন ভ্যাট কনসালটেন্ট, এটা স্বাক্ষর দিবে, একটা সিল মেরে দিবে। সিল মেরে এটা হচ্ছে কি করতে হবে, এটাকে এবার 2-3 কপি নিয়ে যেতে হয়। হ্যাঁ, ভ্যাট অফিস আবার যন্ত্রণা আছে, এক কপি হলে হয় না, একটা সার্কেলে দিতে হবে, আর হচ্ছে 2 কপি জমা দিতে হয়। হ্যাঁ, মানে ডিভিশন তিনটা সেট লাগে। এটা 3টা সেট আপনাকে তৈরি করে নিয়ে যেতে হবে, 3টা প্রিন্ট আউট। তো এবার আপনি যখন এটা সাবমিট করে নিয়ে যাবেন, তখন ভ্যাট অফিসে অনেক সময় কিন্তু দেখবেন 4.3 নেয় না, এরকম বহুত ঘটনা আছে। গেলে হচ্ছে যখন আপনি এটা তো জমা দিতে হয় ওনাদের মানে পত্র গ্রহণ ও প্রেরণ শাখা থেকে, ডেসপাচ শাখা বলে ওনারা। ঠিক আছে, রিসিভ অ্যান্ড ডেসপাচ ইউনিট বলে বা ব্রাঞ্চ বলে, প্রত্যেকটা ভ্যাট অফিসে এটা থাকে, এনবিআর আছে। তো ওইখানে গিয়ে আপনার যত চিঠিপত্র আছে ওইখানে আপনার জমা দিতে হবে। ঠিক আছে, আপনি যা দিবেন ওইখানে জমা দিতে হবে। তো তারপর এটা আপনি যাকে অ্যাড্রেস করে দিবেন তার এখানে ওরা ওখান থেকে পাঠায় দেয়। তো আপনি যখন ওখানে জমা দিবেন তখন দেখবেন যে ওইখান থেকে যে যিনি এটা রিসিভ করে উনি রিসিভ করবেন না, বললো যে আপনি এটা অমুক সার্কেলের, ওই সার্কেলের কাছে চলে যান, আর ও স্যার না বলে এটা রিসিভ করা যাবে না। আর স্যারের কাছে গেলে আর স্যার কি করবে, এই যে এটা মারবে, দেখবে পার্সেন্টেজ কত। হ্যাঁ, পার্সেন্টেজ কত, যে এটা তো কম পার্সেন্টেজ, নিবো না, কারণ এতে ভ্যাট আসবে না বেশি। ঠিক আছে, বেশি ভ্যাট আসবে না, এইসব ঝামেলা করবে। যদি দেখে যে রেয়াত আছে তাহলে তো নিবেই না। রেয়াত মানে এখন তো 50%, এখন তো এটি বাড়াই দিচ্ছে না, 50% এডিশনে 0 হয়। আপনার এডিশন যদি রেয়াত এবং মানে 15% ভ্যাট আর 7.5% এটি অ্যাডজাস্ট করেন, তাহলে 50%-এর বেশি যদি হয় তাহলে আপনার কি হবে, তাহলে আপনার হচ্ছে পেবল আসবে। ঠিক আছে, বিক্রি করলে ভ্যাট আসবে, আদারওয়াইজ আসবে না। তো এটা আগে পর্যন্ত ছিল 33.34, মানে 5% পর্যন্ত 33.34% ছিল। তো এর পর্যন্ত দিলে 33.34% পর্যন্ত দিলে আপনার হচ্ছে ভ্যাট আর হচ্ছে আমদানি পর্যায়ে যে এটিটা আছে এটা সমান সমান হয়ে যায়। এর চেয়ে বেশি দিলেই তখন ভ্যাটটা আসে। তো তখন ভ্যাট অফিসে গেলে আগে পার্সেন্টেজ হিসাব করবে আপনি এডিশন কত পার্সেন্টেজ দিচ্ছে। ওকে, এটাই হচ্ছে ওনাদের প্রথম অ্যাসেসমেন্ট। হ্যাঁ, কস্ট ম্যানেজমেন্টের ভ্যাট অফিসের ফার্স্ট অ্যাসেসমেন্ট, যে আপনার এডিশন কত। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলে স্যার ওই যে এডিশনটা যে দিব এটা মানে একটা কি কোনো কিভাবে স্যার এটা কি নিজের মন মতো দেওয়া যাবে নাকি না স্যার না 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 প্রোডাক্টের না, একটা আমরা আসলে একটা বোঝার জন্য 2টা পদ্ধতি বললাম এডিশন। একটা হচ্ছে আসল জিনিসটা হচ্ছে বাস্তবে জি আপনার স্যার, এডিশন কত হয়েছে আপনি সেটাই দিবেন। জি কারণ স্যার, জি ধরেন স্যার, আপনি একজন ছোট ব্যবসায়ী, সেম মেশিন জি আনে, তার জি স্যার, খরচ কম, আর একজন ধরেন বড় ব্যবসায়ী, তার খরচ বেশি। রাইট তো স্যার, এটা যার অ্যাকচুয়াল খরচ যেটা আছে সে সেটা সেভাবে দিয়েই এটাকে সে বিক্রির জন্য সে প্রপোজ করবে। জি স্যার, কিন্তু বাস্তব হচ্ছে কি, মানে বাংলাদেশ চলে তার উল্টা। বাংলাদেশ জি কি চলে, তার উল্টা চলে, যে আগে হিসাব করে আমি ভ্যাটটা কত দিব। কারণ অ্যাকচুয়াল হিসাব করলে অলওয়েজ ভ্যাট আসবে, অনেক ভ্যাট আসবে। হ্যাঁ, কারণ এটার খরচ আছে না, খরচ। জি স্যার, কেউ তো আর মানে পাগলে অত ধরেন লসে ব্যবসা করবে না, চায়না থেকে না এত গুনগান গায়া এত ঝামেলা করে মেশিন না লসে না বিক্রি স্যার, করবে। তো ওটা না, তাহলে এখন যদি অ্যাকচুয়াল হিসাব দিতে যায় দেখা যাচ্ছে ভ্যাট অনেক বেশি আসবে। তখন সে তখন আসলে বাংলাদেশে কনসালটেন্ট ট্যাক্স পেয়ারে চালায় না, ট্যাক্স পেয়ার কনসালটেন্টে চালায়। এখন এইটাই হচ্ছে সমস্যা। ট্যাক্স পেয়ার বলে দিবে কনসালটেন্টকে যে এটা ভ্যাট আমি বেশি দিব না, কমের মধ্যে দিয়ে করেন। তখন আপনি একটা হিসাব নিয়ে বলবেন, না না এটা বেশি, আরো কমান। তখন আপনাকে এইভাবে করতে হবে, বুঝছেন। রাইট স্যার, যাই হোক, আমরা 2টা পদ্ধতি বললাম, এগুলো অফ দ্য রেকর্ড।
মানে বোঝানোর জন্য একটা ও মানে কোট করবেন না। তো এখন সঠিক প্র্যাকটিস হচ্ছে আপনি এখানে অ্যাকচুয়াল আপনার যে খাতটা মূল্য সংযোজনের, সে খাত এই অনুযায়ী সংযোজন করে আপনি এখানে এডিশনটা দিবেন। তারপর এডিশন আপনি যাই দিলেন, দেওয়ার পরে আপনার এটা পার্সেন্টেজ বের করতে পারতেছেন, পার্সেন্টেজটা কত হয়েছে। হ্যাঁ, এই আর। তো এবার আসেন, এটা আবার তিনটা কপি করতে হবে, এবং এটার একটা ফরওয়ার্ডিং আছে। আমরা দেখেছিলাম যে 2.5 এর একটা ফরওয়ার্ডিং ছিল, তাই না? দিয়েছিলাম আমি। তো এরকম সেম ভাবে ব্যাট অফিসে একটা ফরওয়ার্ডিং লাগে, ফরওয়ার্ডিং দিতে হবে, ফরওয়ার্ডিং এর উপর স্যার একটা কোড ফি লাগে, তারপর হচ্ছে জমা দিতে হবে ডিভিশন অফিসে। বলুন। স্যার এখানে যেগুলো আমরা এডিশনে দিব, হুম। ওগুলোতে যেগুলো আমরা বিডিএস মানে আমরা ক্লেম বা পাবো আর কি, ওগুলো কি আমরা রিবেট নেওয়ার কোনো সুযোগ আছে নাকি? না, আপনি আমরা তাহলে একটু ব্যাকে যাই, আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট মেকানিজমের মধ্যে 46 সেকশন পড়েছিলাম, ঠিক আছে? 46 হ্যাঁ এর স্যার। মধ্যে বলা ছিল যে সেই ব্যক্তি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবে যিনি 15% হারে সাপ্লাই দিবে। তারপর হচ্ছে আরো এখানে অনেকগুলো কন্ডিশন ছিল, এই কন্ডিশন গুলো যদি মিট আপ হয় দেন সে রেয়াত নিতে পারবে। এখন এটা তো বিডিএস এর সাথে রেয়াত ইনভলভ না। এরকম আপনার একটা সাপ্লাই থাকতে পারে, একটা র মেটেরিয়াল ধরেন আপনি নিয়ে আসছেন 5% হারে, প্লাস ট্রেডিং একটা ট্রেডারের কাছ থেকে কিনলেন 7.5% হারে, কিন্তু এটা আপনার একটা র মেটেরিয়াল। আপনি তো 7.5% মানে আপনি সাপ্লাই ম্যানুফ্যাকচার করেন, আপনার আউটপুট ট্যাক্স 15%, তাহলে আপনি 7.5% হারে যদি আপনি পারচেস করেন র মেটেরিয়াল, তা আপনি এই 7.5%-এর ব্যাটেরটা রেয়াত নিতে পারবেন। এবং যেহেতু এটা ল রেট, বিডিএস এর বিধিমালা অনুযায়ী আপনাকে কি করতে হবে, উইথহোল্ডিং অফ বিডিএস ও কাটতে হবে, তাই না? তো স্যার এখন দেখেন, এটা আপনি রেয়াতও নিচ্ছেন, বিডিএস ও কাটতেছেন। আবার কিছু কিছু আইটেম আসবে যেগুলো হচ্ছে আপনি বিডিএস নিতে পারবেন না, বাট আপনার কিন্তু উইথহোল্ডিং করতে হবে। তো ভ্যাট আর হচ্ছে উইথহোল্ডিং দুইটা ডিফারেন্ট থিং, ঠিক আছে? জি উইথহোল্ডিংটা স্যার। আপনি অলওয়েজ রেয়াত এবং উইথহোল্ডিংটা কখনো একসাথে মিলাবেন না। উইথহোল্ডিংটা মিলাবেন স্যার উইথহোল্ডিং এর সাফারিং বিধিমালা অনুযায়ী, জি স্যার। ঠিক আছে? সাউন্ড সাফারিং করছে। আচ্ছা, উইথহোল্ডিংটা আপনি সবসময় চিন্তা করবেন উইথ মানে বিডিএস এর যে বিধিমালা আছে, বিধিমালা অনুযায়ী ফলো করবেন। ওকে, ওই বিধিমালাতে আছে আপনি কাটবেন। রেয়াত নিল মানে রেয়াত অ্যাপ্লিকেবল হবে কি হবে না এটার সাথে মিলাবেন না কখনোই। রেয়াতটা মিলাবেন আপনার 46 অনুযায়ী, মানে রেয়াতের যে কন্ডিশন আছে তার সাথে। এবং রেয়াতটা কিন্তু আগে প্রসেস হবে, তারপর বিডিএস মানে প্রসেসটা হবে। কারণ হচ্ছে আগে আপনি পণ্যটা সরবরাহ গ্রহণ করবেন, র মেটেরিয়াল বা যা আপনি নিয়ে আসেন, এটাকে সরবরাহ গ্রহণ করবেন, রেজিস্টার করবেন 6.1 বা 6.2.1-এ, এবং রিটার্নে দেখাবেন। আপনি যদি ক্যাশে করেন তাহলে তো সাথে সাথে আর উইথহোল্ডিং এর কোনো সুযোগ থাকে না। আর হচ্ছে যদি আপনি মানে পরে পেমেন্ট করেন, ইনভয়েস নিয়ে আসেন, তারপর আপনি যখন পেমেন্ট করবেন, পেমেন্টের সময় আপনাকে উইথহোল্ডিং করতে হবে, ঠিক আছে? এর আগে না। আপনি এখন এই মাসে মাল কিনে নিয়ে আসলেন, রিটার্নে হয়তো ক্রেডিট নিয়ে নিলেন, রিটার্নে শো করে দিলেন, সব কাজ কমপ্লিট। ধরেন ওই র মেটেরিয়াল দিয়ে আপনি প্রোডাক্ট বানায় প্রোডাক্টও বিক্রি করে ফেলছেন, তারপর ভেন্ডারে আপনি পেমেন্ট দিচ্ছেন 3 মাস বা 6 মাস পরে। যখন পেমেন্ট দিবেন তখন যদি উইথহোল্ডিং এর অপশন থাকে, মানে যদি প্রযোজ্য হয়, তাহলে আপনি উইথহোল্ডিং করবেন বিটিএস। ওকে, স্যার বিল অফ বিটিএস ইজ ইন্টির ফুললি যে রিলেটেড টু। স্যার, জি বলুন। জি বিল অফ ইন্টির যে আজকে কাজটা দেখা দিলেন স্যার, এটা কি এই পর্যন্ত না বিল অফ ইন্টির আরো কাজ আছে? আরো কাজ আছে, এটা তো জাস্ট জি হচ্ছে স্যার। আমি আনলাম, 4.3 দিলাম, এখন তো জি রিটার্নে নেই নাই। জি জি স্যার, আর ফোর তারপরে পয়েন্ট থ্রি ফিলোমেন্টি যেটা ফালা স্যার, এটা দিতে পারবেন যতবার না আমরা পণ্য 5 কিনবো বছর। স্যার, হ্যাঁ হ্যাঁ ততবার হ্যাঁ, কি যতবার পণ্য কিনবো ততবার কি 4.3 দেখাইতে হবে? ডিফারেন্ট পণ্য হলে দিতে হবে, সিমিলার পণ্য যদি হয় না, এবং সিমিলার পণ্য হলে লাগবে না যদি না আহ, এই যে এই কন্ডিশন থাকে আর কি। লেটেস্টটা দেখাই, লেটেস্ট হয়েছে এটা, এই যে এটা। এই যে নিচে নোটে সব বলা আছে। বুঝতে পারছি স্যার। জি হম, স্যার, আমরা হচ্ছে আসলে ট্রেডটা মানে বোঝার লাগি আসলে ক্লাসটি করতেছি। আমাদের মানে এই মূল যে এই কাজ যে দিয়ে ট্রেডে কি কি বোঝাচ্ছি, মেনটেন করতে হবে, কি কি আমাদের এই কাজটা যে করতে হবে ট্রেড, প্রত্যেক মাসেরটা মাসে, এই কাজটা আসলে বুঝতাম চাচ্তেছি। এই যে এটা বুঝে স্যার গেলেন আজকে স্যার 4.3 ওইটা কি দিতে হবে। দেখালেন স্যার, ওই যে ইয়াটা, ওই যে হ্যাঁ, এটা আসতেছি। এখন যেটা প্রশ্ন, 4.3 কিন্তু ডিক্লারেশন শেষ। 4.3 জি ডিক্লারেশন করলাম, 3টা সেট কপি করবেন, একটা ফরওয়ার্ডিং থাকবে, ফরওয়ার্ডিং একটা 20 টাকার কোড ফি লাগাবেন, তাকে ভেট অফিসে পাঠায় দিয়ে জমা দিয়ে আসবেন, একটা রিসিপ্ট নিয়ে আসবেন, রিসিপ্ট হয় না নিয়ে বসে থাকবেন। এটি আপনার ঘোষণা করা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে?
এবার বুঝতে ব্যাক পারছি। অফিস আপনাকে এটা পাওয়ার পরে অনেক সময় এটা অডিট করতে পারে, বলতে পারে যে আপনার স্যার এডিশন কম এটা কি দিচ্ছেন। মাসে একবার জমা দিতে হবে নাকি? মানে 4.3টা কিরকম মানে মাসে আমরা যে একবার লেট মি ব্যাচে ফিনিশ লেট মি ফিনিশ তারপর আপনি বুঝে যাবেন কখন দিতে হবে কি দিতে হবে না। তারপর ভ্যাট অফিস আপনাকে সাবমিট করার পর অনেক সময় যাচাই করতে পারে যে 4.3 আপনি কম মূল্যে মানে এডিশন কম দেখাইছেন, হয়তো আপনি এটার সাথে আবার এই যে বিল অফ এন্ট্রিটাও কিন্তু সাবমিট করতে হবে, কারণ এটা মানে দালালিক প্রমাণ। আপনি যে এখানে যে কস্টটা দিয়েছেন সেই কস্টটা আপনি কোথাতে পাইলেন? আপনি আমদানি করার সময় তো সেই মূল্য ভ্যাটেবল মূল্য ছিল, এই জন্য আপনাকে কিন্তু সংশ্লিষ্ট চালানপত্র অথবা বিল অফ এন্ট্রি ওই 4.3 সাথে অ্যাটাচমেন্ট দিতে হবে। তখন ওই ভ্যাট অফিস ধরেন যাচাই করে দেখলো যে আপনার কস্ট ভ্যালু ঠিক আছে, এবার আপনার দেখবে ওরা যাচাই করে এডিশন ঠিক আছে কিনা। তো এডিশন কম হলে তো ভ্যাট কম পাবে, এবং ধরেন এডিশন চেক করে দেখলো যে আসলে আপনি কম মূল্যে দিচ্ছেন বা এটা আসলে আপনি বেশি মূল্যে বিক্রি করেন বা মার্কেটে ন্যায্য বাজার মূল্য মানে বিধিমালা অনুযায়ী মার্কেটে এটা আরো বেশি বিক্রি হয়, তাহলে সে আপনাকে আবার এটা আপত্তি দিতে পারে যে এটা আপনি আসলে এডিশন এত% দিবেন, 10% না 15% দিতে হবে বা 20% দিতে হবে, এটা এডিশন কম হয়েছে, এই মর্মে আপনাকে আবার ভ্যাট অফিস থেকে চিঠি দিতে পারে। চিঠি দিলে আপনি আবার এটা রিভাইজ করবেন, আর যদি বলে যে ঠিকঠাক আছে আপনি বুঝাইতে সক্ষম হন যে না এটা আমার এই মূল্যে বিক্রি হবে, তাহলে ইটস ওকে, ঠিক আছে। তাই এই পর্যন্ত শেষ। এবার আসেন আপনি 4.3 সাবমিট করলেন, এখানে বিশেষ দ্রষ্টব্যটা পড়লে আমরা অনেকগুলো প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। কি বলা আছে 1 নম্বরে, কোন পণ্য প্রথম সরবরাহের পূর্ববর্তী 15 দিনের মধ্যে অনলাইন মূসক কম্পিউটার সিস্টেমে অথবা সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার দপ্তরে উপকরণ সহ ঘোষণা করতে হবে। মানে পণ্য সাপ্লাইয়ের 15 দিনের আগের দিলেই হবে আর কি। হ্যাঁ, 15 দিন আগের মধ্যে, 15 দিন আগের মধ্যে ধরেন আপনি আজকে কালকে ডিক্লেয়ার করলেন, তার পরবর্তী মানে নেক্সট মাসের 5 তারিখ হচ্ছে যদি আপনি পণ্যটা সাপ্লাই দেন, তাই এর আগে যে কোনো এক সময় দেওয়া থাকলেই হয়ে যাবে। তারপর হচ্ছে 2 নাম্বার বললো, তাহলে আমরা কোথায় পাইলাম 4.3 কোথায় কোথায় দেওয়া যায়? অনলাইনে দেওয়া যায়, আর হচ্ছে কি হার্ড কপি দিলে বিভাগীয় কর্মকর্তা বরাবর মানে ডিভিশন অফিস বরাবর। আচ্ছা, এবার আসেন 2 নাম্বার হুম বলুন বলুন। 2 কথা বলছিলেন স্যার। এবার আসেন পণ্য স্যার মূল্য বা উপকরণ কি 5 এর এটা বিষয়ে একটা কথা বলছিলেন স্যার। 2.5 ওই যে 2.5 ছিল কি ওই যে আমাদের রেজিস্ট্রেশনের অ্যামেন্ডমেন্ট, তো রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট ফর্মের সাথে একটা আমাদের ইয়া দিতে হতো না, ঠিক আছে স্যার, মনে আমাদের করছি। একটা উপরে ওভারহেড দিতে হতো না, একটা চিঠি দিতে হতো তো উপরে, ঠিক আছে। ওইটাই বলছি যে এই 4.3 সাথে এরকম আপনাকে একটা উপরে একটা চিঠি দিতে হবে আর কি, সামারি চিঠি, ওটা আমি দিয়ে দিব, অসুবিধা নেই, ডোন্ট ওয়ারি। তো 2 নাম্বার আছে পণ্য মূল্য বা উপকরণ মূল্য মানে যদি 7.5%-এর বেশি পরিবর্তন হয় বা কমতেও পারে বাড়তেও পারে। ধরেন এই বিল অফ এন্ট্রি আপনি সাবমিট করলেন, করার পরে এই মেশিনটা আপনি আবার আনলেন, এই সেম মেশিনই আনলেন, আনার পর দেখা গেল যে সেম দামই আছে, তাহলে আপনাকে আর 4.3 দিতে হবে না পরের বার আমদানির সময়। আর যদি পরের বার আমদানির সময় নেক্সট ইম্পোর্টের সময় যদি দেখা যায় যে ওই ভ্যালুটা 7.5% সুজন, বেশি বেড়ে গেছে আরে অথবা আমি তো ফোন দিলাম, ফোন দিয়ে 5.5% কমে গেছে, হ্যাঁ একটু কেটে দেয়, মিউট করেন, বুঝলাম না। একটু কে ও কথা আচ্ছা বলছেন আচ্ছা mute আচ্ছা, করেন। আমি তো ভাবতেছি তোর লাগে হইছে। আচ্ছা দেখ কি কথা হইছে, কি কইছে? আচ্ছা, তাহলে যদি এই আপনার পরিবর্তন হয় 7.5% প্লাস বা মাইনাস হয়, তাহলে আপনাকে নতুন করে আবার 4.3 রিভাইস হ্যাঁ 4.3 সাবমিট হ্যাঁ করতে হ্যাঁ হবে। আর যদি না হয় তাহলে আপনাকে করতে হবে না। জি Clear? স্যার, জি জি 3 নাম্বার উপকরণ জি স্যার। ক্রয়ের সপক্ষে প্রামাণিক দালিল হিসাবে বিল অফ এন্ট্রি অথবা চালানপত্রের কপি স্যার সংযুক্ত করতে হবে। আপনি যখন এই স্যার 4.3 সাবমিট করবেন, আমার বাবা এমনি যেমন কিন্তু এখন সে এই ছোট নিয়াজ ভাই জিনিস কাইন্ডলি একটু ইয়া করেন তো, মিউট করেন। একটু আপনাকে মিউট করেন, বারবার হ্যাঁ বলা হচ্ছে, এর আগেও 2বার বলা হয়েছে। একটু মিউট করেন, হ্যাঁ। তো তাহলে এটার সাথে আমরা আগে বললাম যে আপনার আপনি যেই বিল অফ এন্ট্রি অথবা ভ্যাট চালানের মাধ্যমে আপনি এটা করলেন, হ্যাঁ, এই এই ক্যালকুলেশনটা সেটা অ্যাটাচমেন্ট দিতে হবে। আর 4 নাম্বার তো একটু আগে জি বললাম যে স্যার, আপনি জি যদি ট্রেডার হন, স্যার আপনি যদি ট্রেডার আপনি হন, একটু মিউট করে দেন তো জি সবাইকে, আপনার কমন সেন্সের অভাব আছে। জি জি আমার এখানে মাউসটা খুব ডিস্টার্ব করতেছে। জি। আর আপনার এখান থেকে মিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ স্যার, এমনি যেমন কিন্তু এখন গিয়ে সে কথা হুম।
আচ্ছা সরি। আচ্ছা, তাহলে সামারি অফ দ্য পয়েন্ট হচ্ছে আপনার এটা অনলাইনে আপনি 4.3টা সাবমিট করতে পারবেন, বিভাগীয় কর্মকর্তা বরাবর সাবমিট স্যার করতে আমার পারবেন। ভাইয়ের নিচে মুখ তিনটে এখন চেঞ্জ হতে আবার লাগবে। কিভাবে আনমিউট হয়ে গেল? আচ্ছা, তারপর হলো উম, যদি আপনার উপকরণ মূল্য বা আপনি যে পণ্যটা আবার পারচেস করবেন বা ইম্পোর্ট করবেন বা লোকাল থেকে সংগ্রহ করবেন, এটার মূল্য যদি 7.5% বেড়ে যায় অথবা কমে যায়, তাহলে আবার এই 4.3টা আবার রিভাইজ সাবমিট করতে হবে। ঠিক আছে, নতুন মূল্যে সাবমিট করতে হবে। ওকে। আর যদি 7.5%-এর ভিতরে থাকে, সেটা কমুক বা চাই বাড়ুক, যাই হোক, পজিটিভ নেগেটিভ হোয়াট এভার যেই হোক, যদি এর ভিতরে থাকে তাহলে আপনার 4.3 সাবমিট করতে হবে না। আর 4.3 যখন দিবেন তার সাথে আপনাকে বিল অফ এন্ট্রি জি সাবমিট স্যার, করতে কিন্তু হবে। আজকে তো কিছু বাবুটা মনে হয় হলো না। বারবার আনমিউট করে ফেলতেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, এখন বাবা রাখি। তুমি আনমিউট করো না, হ্যাঁ মিউট করো না, ডিস্টার্ব হচ্ছে ক্লাসে। ওকে, স্যার ক্লিয়ার? স্যার একটা জিনিস বলো। জানছি স্যার। এই যদি আমি একটা জিনিস একটা মেশিনারি 1 বছর আনলাম, আমি আর 2-3 বছর পর ওই মেশিনারিটা আনলাম, তাহলে কি হুম। আবার সহগটা ঘোষণা করতে হবে নাকি ওই সহগ দিয়ে কাজ হবে যদি আগেরটা দিয়ে? আপনার প্রাইস চেঞ্জ না হয়, মূল্য হ্যাঁ যদি চেঞ্জ না হয়, করতে হবে না, আপনার জীবনে আর লাগবে না। যদি চেঞ্জ হয় তাহলে লাগবে, এই যে আইনে তাই বলছে। ওকে এখন স্যার। আপনি ব্যবসা কন্টিনিউয়াসলি ধরেন করলেন, 6 মাস পরে আপনার মেশিন আবার আনতেই পারেন, গ্যাপ হতেই পারে, তাতে হ্যাঁ স্যার। অসুবিধা নাই। ঠিক আছে, কিন্তু ঠিক মূল্য আছে। তো ঠিক জায়গায় থাকে না, মূল্য আসলে চেঞ্জ হয়ে যায়, এই জন্য এই থ্যাংক আইনটা করা হয়েছে। আচ্ছা, 4.3 নিয়ে আর কোনো প্রশ্ন? আর এইটা নিয়ে নেই, অনেক তবে ওই যে স্যার 6.1 নিয়ে একটা কোশ্চেন ছিল। বলে 6.1 নিয়ে কি কোশ্চেন? স্যার কোশ্চেনটা হলো, স্যার যখন ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে র ম্যাটেরিয়াল থেকে ফিনিশ গুডে কনভার্ট করে, মানে র ম্যাটেরিয়ালের কোয়ান্টিটি তো স্যার কমে যায়, আর ফিনিশ গুডের কোয়ান্টিটিটা স্যার বেড়ে যায়, তো সেইটা স্যার এখানে আর কি কিভাবে মেনশন করা হয়? অ্যাজ পার 4.3 এটা আসবো আমরা। হ্যাঁ, এবার আমাদের এই ওকে। নেক্সট ক্লাস প্রসেস এটাই হবে। এবার ধরেন আমরা এটাকে রেজিস্টার করে ফেললাম, তাই না? আমরা এটা যেটা আমরা রেজিস্টার করে ফেলছি 6.2.1-এ এবং 4.3 ঘোষণা করে ফেলছি। হ্যাঁ, হার্ড কপি ঘোষণা করে ফেললাম, আমরা আবার এটা চাইলে অনলাইনেও করতে পারি। একটু অনলাইনটা একটু ঘুরে দেখাই দিই আপনাদেরকে। আজকে সকালে অনলাইনে ঢুকতে পারি নাই, হ্যাঁ এখন আবার অ্যাক্টিভ হচ্ছে। অনলাইন মরে যায় মাঝে মাঝে। আচ্ছা, ঘুরতেই থাকে, এই ব্যাট অনলাইনের একটা প্রবলেম, ভেরি স্লো। আচ্ছা, যাই হোক, এটা ঘুরতে থাকুক। আমরা এবার আমরা আলোচনায় আসি আর একটা, সেটা হলো আহ আমরা একটা কেস স্টাডি দিয়েছিলাম, এই কেস স্টাডিটা আপনারা পূরণ করবেন। আপনারা মিস্টার জনের নামে সিমেন্ট বিল অফ ফ্যাক্টরি করছেন, তাই এন্ট্রিটার না? মানে বিল অফ এন্ট্রিটার তো আরো কাজ রয়েছে স্যার। বিল অফ এন্ট্রিটা কি আসবে আজকের আসবে ক্লাসে আসবে। শেষ হবে? না, আজকে ক্লাস শেষ হবে না, বিলেভেন্টে আরো কাজ আছে। ঠিক এত আছে স্যার, তাড়াতাড়ি শেষ হয়ে গেলে কি আর হইলো? ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, আমরা কি যে হচ্ছে আজকে বুঝতেছি না। এই যে আসছে, হ্যাঁ, এই যে আমরা একটা, এই যে আপনারা মিস্টার জনের নামে একটা সিমেন্ট কোম্পানি খুলছিলেন, মনে আছে? এখন বেচারা ফ্যাক্টরি রান করতে হবে না, আপনারা আইন অনুযায়ী ইয়ে করলেন যে হ্যাঁ তার একটা নিবন্ধন লাগবে, এই জিনিস পালন করতে হবে, মনে আছে? কেস স্টাডিটা ছিল ফার্স্ট কেস স্টাডি। এবার আজকের কেস স্টাডিটা হলো যে সে এই মানে এখন সে সিমেন্ট উৎপাদন করবে। তো আমরা এখানে দিয়ে দিলাম যে তার সিমেন্ট 1 টন মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করতে তার যে ব্যবহৃত যে কাঁচামাল আছে এবং তার যে সংযোজনের খাত আছে আমরা এগুলো দিয়ে দিচ্ছি। তো এইগুলো থেকে আপনার নেক্সট সালের কাজ হচ্ছে, এটা 4.1 না, 4.3, 4.3 মানে মূল্য 4.3টা আপনি তৈরি করবেন। আর এখানে কি 1 মেট্রিক টনের জন্য তৈরি করবেন, এটা মেট্রিক টনে উৎপাদন হয়। হ্যাঁ,
1 মেট্রিক টন থাকবে, পার মেট্রিক টনে আপনার এটা উৎপাদন করবেন। মানে এখানে যা হিসাব দেওয়া আছে 1 মেট্রিক টনের জন্য হিসাব দেওয়া আছে। তো আপনি এবার এই অনুযায়ী 4.3টা করবেন। যেগুলো ইনপুটস আছে কাঁচামাল সেগুলো ইনপুটসে দিবেন, যেগুলো এডিশন দেখলে বোঝা যাবে যেগুলো এডিশন সেগুলো এডিশনে দিবেন, দিয়ে নেক্সট ক্লাসে এই 4.3টা সাবমিট করবেন। ওকে, তার প্রোডাক্টের নাম কি দিব? মেসার জন সিমেন্ট সিমেন্ট। সিমেন্ট 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 সিমেন্ট, জি স্যার। ব্র্যান্ড লিখতে পারেন জন ব্র্যান্ড। হ্যাঁ, জন ব্র্যান্ড, ওখানে জি স্যার। এখানে দেওয়া ছিল না প্রযোজকের ব্র্যান্ডের নাম, জি ব্র্যান্ডের নাম দিবেন জনের ব্র্যান্ড, জনের জি নামে স্যার। কোম্পানি, জনের নামে ব্র্যান্ড। আর আমি আর এক্সারসাইজ এগুলো দিয়ে দিব। ওকে স্যার। তারপর হচ্ছে ক্লিংকার লাগবে 900 এত কেজি, অপচয় 20 কেজি, তাহলে 20 কেজি অপচয় দিবেন, পার্সেন্টেজ জি বের করবেন, জি ক্রয় মূল্য এত। জিপসাম লাগবে 42 কেজি, অপচয় 2 কেজি, এটার মূল্য হচ্ছে এত টাকা। বিদ্যুৎ বিল লাগবে, কারণ মেশিনে উৎপাদন হয় না, বিদ্যুৎ বিল লাগবে ধরেন 300 টাকা। এই বীমা করা আছে ক্লিংকারের জন্য 20 টাকা লাগবে বীমার চার্জ, জিপসামের জন্য তো 1 টাকা, গ্যাস বিল আছে 200 টাকা, যন্ত্রাংশ মানে স্পেয়ার পার্টস আছে 2 টাকা খরচ হবে, পোর্ট ডিউজ আছে 15 টাকা, ব্যাংক সুদ আছে, বেতন, তারপর হচ্ছে প্রশাসনিক খরচ, মানে যা যা আছে আর কি। হ্যাঁ, অল অফ থিং আপনি কনসিডার করে আপনি 4.3 তৈরি করবেন। যে খরচটা দেওয়া আছে এটা কি স্যার টন প্রতি দেওয়া আছে না কেজি প্রতি বা কি টন টন প্রতি টন দেওয়া পার আছে? মেট্রিক টনের জন্য, পার মেট্রিক টন, পার মেট্রিক টন। পার মেট্রিক টন, জি হ্যাঁ, পার মেট্রিক টন, এগুলো মেট্রিক টনই হয়, মেট্রিক টন উৎপাদন। জি স্যার। এইচএস কোডটা খুঁজে নেবেন, হ্যাঁ নেটে সার্চ দিলে পাওয়া যাবেন যে সিমেন্টের এইচএস কোড। ভ্যাট অনলাইন লোড হচ্ছে না, সো নেক্সট ক্লাসে ভ্যাট অনলাইনটা দেখাবো যে অনলাইনে কিভাবে 4.3টা সাবমিট করতে হয়। তাহলে আজকে এ পর্যন্ত থাক, আমরা যা আলোচনা করলাম সবগুলো গ্রুপে দিয়ে দিব। 1-2 নাম্বার নেক্সট আপনারা, আমি আরো কিছু এর সাথে, একটা তো হচ্ছে 4.3 ডিক্লেয়ার করা, আমি আরো কিছু 4.3 দিব, বিল অফ এন্ট্রি কয়েকটা স্যাম্পল দিব, সে অনুযায়ী আপনারা 6.1 তৈরি করবেন এবং 6.4 তৈরি করবেন। হ্যাঁ, এবং নেক্সট ক্লাসে আমরা এটা বিক্রি করব আর হচ্ছে রিটার্নে দেখাবো। এবার পরের কাজ হচ্ছে রিটার্নে দেখানো। এটা ঠিক আছে, আমরা যেটা ইনপুট করে নিয়ে আসলাম, এবার আমার এটা রিটার্নে দেখাতে হবে। রিটার্নে দেখালে আমি যদি রেয়াত নেই তাহলে কিভাবে এন্ট্রি দিব, রেয়াত না জি স্যার। নিলে কোথায় এন্ট্রি দিব, রেয়াত রাইট নিতে পারবো কি পারবো না, এবং রাইট এটি আমি কিভাবে নিব, যদি অ্যাডজাস্টমেন্ট থাকে কিভাবে নিব, রিটার্নটা দেখাবো নেক্সট ক্লাসে। রিটার্নটা রাইট দেখাবো অ্যাজ পার ইনপুট বেসিস, এবং তারপর আমরা সেলসে চলে যাব। ওকে সেলসে স্যার। আমরা আউটপুট দিয়ে শুরু করব, এটা দিয়ে আমরা ইনপুটের এটা শেষ করবো, নেক্সট ক্লাসে আউটপুট এটা শেষ করে আউটপুট ব্যাটের পার্টে আমরা চলে যাব। ওকে, আর আরেকটা প্র্যাকটিস দেখাবো যদি চান্স পাই, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং একটা 4.3 একজন দেখতে চাইছিলেন, যে ম্যানুফ্যাকচারিং 4.3 অনুযায়ী এটা আপনারা এটা করেন, তাহলে ম্যানুফ্যাকচারিংটা এটা দিয়ে জি দেখাবো, স্যার, সিমেন্ট ম্যানুফ্যাকচারিংটা দিয়ে দেখতে দেখাবো। হবে স্যার, আমি ম্যানুফ্যাকচারিংটা আমি করি স্যার। সিমেন্টটা দিয়ে দেখাবো, সিমেন্ট আপনি সিমেন্টের 4.3 তৈরি করেন, ঠিক আছে, তো এটা দিয়ে দেখাবো। এবার অনলাইন লোড হয়েছে, সো আজকে দেখাবো না, 11টা বেজে গেছে। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে ওকে স্যার। আমরা 4.3 দেখাবো, অনেক কাজ আছে। সো 2 ঘন্টার সময় চলে গেল কিভাবে। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। স্যার জি স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। বলুন না, স্যার এই বলুন বলুন। মূসকের ফরম্যাট গুলো দিলে স্যার আমাদের একটু স্টাডি করতে সুবিধা হতো স্যার। দিব তো, এই না দিলে আপনি করবেন কিভাবে, পুরো স্যাম্পল সব দিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ স্যার স্যার, থ্যাংক ইউ সো নাম্বারটা মাচ। স্যার, স্যারের নাম্বারটা একটু দিলে ভালো হতো স্যার গ্রুপে। স্যারের নাম্বার দেওয়া আছে নাম্বারটা ভাই। ইয়ার মধ্যে দেওয়া স্যার আছে, আপনার আপনি কি নাম্বার গ্রুপে আছে নাই, স্যার। গ্রুপে নাই আচ্ছা আপনি, হোয়াটসঅ্যাপ আচ্ছা গ্রুপে নাই? হ্যাঁ আচ্ছা স্যার আপনার নাম্বার আছে স্যার, সমস্যা নেই। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, ইউক্যান ওকে স্যার। থ্যাংক ইউ ওকে, স্যার। তো আজকে এই পর্যন্তই, ঠিক থাকুক, জি জি। ভালো ওকে থাকেন, স্যার, সুস্থ থ্যাংক ইউ থাকেন, সো মাচ। প্র্যাকটিস করেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার।